আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে জঙ্গলবাড়ির বিপদ। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, প্রীতম, সৌমিক, সব্যসাচী, দেবস্মিতা, বর্ণালী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজ সকালে যখন ব্যোমকেশ বলল, অজিত, অনেক দিনই তো হয়ে গেল একভাবে বাড়িতেই বসে থাকা হচ্ছে, বুঝলে। তাছাড়া মাথা খাটানোর মতো তেমন কোনো ভালো কেস তো অনেক দিন হলো হাতে এসে উপস্থিত হয়নি। কি বলো, কয়েকদিনের জন্য কোথাও বেরিয়ে আসলে কেমন হয়? ব্যোমকেশের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। ব্যোমকেশের মুখে এমন কথা! যতবার আমার চোখের সামনে বৌঠান ব্যোমকেশকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছে, ততবারই নানা কাজের অজুহাতে কিংবা অজুহাত না থাকলে অকারণেও ব্যোমকেশ না করে দিয়েছে। এখন সে ব্যোমকেশই নাকি এমন কথা বলছে। আমি অবাক হয়ে বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু হঠাৎ করে তুমি বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়লে কেন? না, তেমন কোনো ব্যাপার নয়। আসলে সত্য অনেক দিন ধরে বলছিল, তাছাড়া আমাদেরও তো অনেক দিন কোথাও যাওয়া হয়নি। ব্যোমকেশকে আমি আজ থেকে দেখছি না। এখানে ব্যোমকেশের বাড়িতে আমি যেভাবে এসেছিলাম তাও একটা অদ্ভুত ঘটনা, এবং সে কথা অনেকেই জানেন। সেবার সেই অদ্ভুত হত্যাকাণ্ডের কেসের সমাধানের জন্যই ব্যোমকেশ নিজেই গিয়েছিল আমাদের মেস বাড়িতে। তারপর সেখান থেকেই বাকি সমস্ত কিছু। সেসব কথা এখানে না বললেও চলবে। আসল কথা হলো, ব্যোমকেশ এই কথাগুলোর মধ্যে কিছু একটা আছে, সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছিলাম। বললাম, সত্যি করে বলো তো আসল ব্যাপারটা কি? তুমি যে একটা কিছু বোঝাতে চাইছো সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি। আরে, সমস্যাটা তো সেইখানেই। সত্যকে এই ব্যাপারে রাজি করানো যাবে বলে তো আমার মনে হয় না। তাছাড়া আগেরবার সেই পাহাড়পুরে গিয়ে যে সমস্যার ভয় ছিল, তারপরে যে সত্য এমন কোথাও যেতে রাজি হবে না, সেটাই তো স্বাভাবিক। এতক্ষণে বুঝতে পারলাম ব্যোমকেশ মনে মনে কিছু একটা ভেবে রেখেছে। ব্যাপারটা বলো তো কি হয়েছে? না শুনে আমি তোমাকে ছাড়ছি না। ব্যোমকেশ একবার দরজার দিকে তাকিয়ে নিল। এতটা কেন যে সে ভাবছে তা বুঝতে পারছি না। তারপর বলল, তোমার সে নিখিল মুখার্জির কথা মনে আছে তো? সে নিখিল মুখার্জি, আরে যে সেবার ওই পুলিশের একটা ব্যাপারে জড়িয়ে পড়েছিল। তার বাবার মৃত্যুর ব্যাপারটায় সে নিজেই খুন না করেও খুনি হিসেবে সাব্যস্ত করা হচ্ছিল। তারপর সে আমাদের কাছে আসে। দাসবাবু সেই ব্যাপারে অনেকটাই আমাদের সাহায্য করেছিলেন, সে কথাও অস্বীকার করব না। রাখাল এই ব্যাপারে অনেকটাই সাহায্য করেছিল, কিন্তু সব কিছু ওই পরের দিকে। প্রথমে তো সবাই তাকে অপরাধী বলেই সাব্যস্ত করেছিল। যতদূর মনে আছে একটা ঘরের মধ্যে তিনি এবং তার বাবা ছিলেন। তার স্ত্রী বাড়িতে ছিলেন না, এবং বন্ধ ঘরের ভেতর থেকে তার বাবার মৃতদেহটা উদ্ধার করা হয়েছিল। সে নিজেই দেখেছিল এবং পুলিশকে বলেছিল। আর তারপরেই ব্যাপারটা বড় অদ্ভুত ছিল। আমি নিজে পর্যন্ত অনেকক্ষণ ধরে ব্যাপারটা বুঝে উঠতে পারিনি, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে অপরাধীর মাথায় প্রচণ্ড বুদ্ধি। ব্যোমকেশ পুরনো কোনো কেসের ব্যাপারে বলতে শুরু করলে এবং তাতে যদি অপরাধীর বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়, তাহলে তাকে আর আটকানো যাবে না। তাই আমি কথার মাঝখানে কথা কেটে বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু সে নিখিল মুখার্জির ব্যাপারটা কি হলো বলো তো? 2 দিন আগে টেলিফোন করেছিল সে নিখিল মুখার্জি, তুমি তো জানোই। ওই কেসের ব্যাপারের পর তার সঙ্গে আমার সামান্য আলাপ পরিচয় বেড়েছিল। ভদ্রলোক সরকারি তরফের একটা উঁচু পদে এখনও চাকরি করেন। কয়েকদিন পর সেই সূত্রেই তিনি জঙ্গলবাড়ি বলে একটা জায়গাতে যাচ্ছেন, আর জায়গাটা নন্দনপুরের কাছে। নন্দনপুর যেতে শিয়ালদা স্টেশন থেকে 2 বার গাড়ি বদলাতে হবে। জায়গাটা ঠিক মানে ওই লোকালয় নয়, লোকালয় থেকে একটু ভেতরের দিকে। মাঝারি আকারের একটা জঙ্গল, আর তার ভেতরে ওই কাঠের সরকারি কোয়ার্টার হাউস। সেটা ফাঁকাই থাকে। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, সেখানে কিন্তু কোনো কেয়ারটেকার কিংবা অন্য কিছু নেই। জায়গাটা ফাঁকাই থাকে। সরকারি তরফে বলে সেখানে যদি কেউ যায়, তখন লোকজন গিয়ে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছুর ব্যবস্থা করে দিয়ে আসে। কিন্তু ব্যাপারটা হলো, ওখানে কেউ থাকে না। প্রতিদিন সকালে সামনের লোকালয় থেকে
ওই যে কেয়ারটেকার, সে নিজে গিয়ে জিনিসপত্র সবকিছু দিয়ে আসবে, কিন্তু সন্ধ্যের পর আর ওইখানে কেউ থাকবে না। কেন? এমন ব্যাপার কেন? জানি না, নিখিলবাবুর মুখে যেটুকু শুনতে পেলাম সেইটুকুই বললাম। ওই বাড়িতে এমনিতেই নাকি কেউ থাকে না। তাছাড়া জায়গাটা কিন্তু শুধু জঙ্গল নয়, আশেপাশে মানে জঙ্গলের ভেতরে ওইদিকে নাকি পুরনো বেশ কয়েকটা বাড়িও রয়েছে। আগে ওই অংশে কোনো এক রাজবংশের প্রাসাদ ছিল, তবে সেগুলো পরে পরিত্যক্ত হয়ে যায় এবং ভেঙে পড়ে। সেগুলোর অবশিষ্টাংশ থাকলেও দু একটা মন্দির নাকি এখনো আগের মতোই রয়েছে, যাকে বলা যায় ইতিহাসের সঙ্গে জায়গাটার একটা সম্পর্ক। তাই জঙ্গল বাড়ি কিংবা জঙ্গল মহল যাই হোক না কেন, এর সঙ্গে তোমার সম্পর্ক কি? সেখানে কি কিছু হয়েছে? 2 দিন আগে নিখিল টেলিফোন করে জানালেন তিনি তার স্ত্রীকে নিয়ে ওই জঙ্গল মহলের জঙ্গল বাড়িতে যাবার পরিকল্পনা করেছেন। তিনি সরকারি কর্মচারী, তাই সেখানে সমস্ত রকম ব্যবস্থায় তিনি করে ফেলবেন। কিন্তু ওই সরকারি কোয়ার্টারটা নাকি বেশ বড়, সেখানে অনেকেই থাকতে পারবে। তাই শুধু শুধু তিনি এবং তার স্ত্রী না গিয়ে উনি আমাদের 3 জনকেও সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। মানে সত্যকে নিয়ে যাব, আমি আর আমাদের সঙ্গে তুমি থাকবে। আমরা সবাই সেখানে থাকলে তারও সময় ভালো কাটবে, আর 3 সাতেক থাকার ব্যবস্থা তিনি সেখানে করেছেন, তাই কোনো অসুবিধা হবে না। শুধু যাতায়াত ছাড়া কোনো রকম খরচই আমাদের নেই। তবে আমরা চাইলে যাতায়াতের ব্যবস্থাটাও তিনি করে দিতে পারেন। কিন্তু আমি বলেছি, তিনি আমাদের আতিথ্যের ভার নিচ্ছেন, এটাই অনেক। যাতায়াতের ব্যবস্থা আমরা নিজেরাই করে নেব। যদি আমরা চাই এবং যদি যাই, তাহলে আজ রাতের মধ্যেই তাদেরকে জানাতে হবে। এতক্ষণ পর বুঝতে পারলাম যে পাহাড়পুরের কথাটা ব্যোমকেশ কেন বলল। পাহাড়পুরে গিয়ে একটা অদ্ভুত অবস্থার মধ্যে পড়তে হয়েছিল, তাই বৌঠান তারপর থেকে এমন জায়গায় আমাদের ছাড়তে একটু ভয়ই পায়। কিন্তু এবারের ব্যাপারটা তো আলাদা। নিখিলবাবু এবং আমাদের সঙ্গে নিখিলবাবুর স্ত্রীও থাকবেন। যদি বৌঠান আমাদের সঙ্গে যায় তাহলে তার সমস্যা হওয়ার তো কোনো কথাই নয়। বললাম, কিন্তু তাহলে তুমি বা এত ভাবছো কেন? বৌঠানকে কথাটা একবার বলেই দেখো না। আছে আছে অন্য কোথাও। নিখিলবাবুকে নিয়ে সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হলো নিখিলবাবুর স্ত্রীকে নিয়ে। তিনি ভীতু মানুষ। জঙ্গল এবং ওই জঙ্গলের বাড়ির কাছের জায়গায় নাকি ভুতুরে ব্যাপার স্যাপার রয়েছে। এসব কথা নাকি এলাকার মানে ওখানকার আশেপাশের লোকেদের বলা। তাই সেটা নিয়ে ভদ্রমহিলা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। আর অনেকটা বলতে গেলে এই কারণেই আমাদেরকে সঙ্গে সত্যকে নিয়ে যেতে বলা হয়েছে। বুঝতেই পারছো তো, এসব ব্যাপারে আমার খুব একটা আগ্রহ কখনোই নেই, কিন্তু ওখানে গিয়ে যদি সমস্যা হয় তাহলে। বুঝতে পারলাম ব্যোমকেশ সবকিছু ভেবেচিন্তেই কথাটা বলেছে। আসলে বৌঠান নিজে একা ভয় না পেলেও ওখানে গিয়ে নিখিলবাবুর স্ত্রীর সঙ্গে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, আর ব্যাপারটা ঠিক। তাই বললাম, একটা কাজ করো, আজ দুপুরে খাবার টেবিলে এই কথাটা তোলো, তখন না হয় ব্যাপারটা আমিও বলবো। আমার মনে হয় না যে বৌঠান এ সমস্ত ব্যাপারে খুব একটা ভীতু। ব্যোমকেশ বক্সী স্ত্রী বলে কথা, নেহাত প্রয়োজন হলে যে বৌঠান তোমার মতো হতে পারবে না সেটা কেই বা বলতে পারে। ব্যোমকেশ হাসি মুখে 2টো হাত চেয়ারের পেছনে রেখে হেলান দিয়ে বলল, আমি একদম হলপ করেই বলতে পারি অজিত, যদি কোনো সত্য অনুসন্ধানের কেস দেয় এবং সেরকম কোনো সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্য পায়, তাহলে সে আমার থেকেও ভালোভাবে এই কেসের সমাধান করতে পারবে। দুপুরে খাবারের টেবিলে পুটিরাম বড় মাছের পেটিটা যখন ব্যোমকেশের থালায় তুলে দিল, তখন ব্যোমকেশ বলল, আজ কিন্তু রান্নাটা বেশ ভালোই হয়েছে সত্য। আজকে মাছের ঝোলটা নিশ্চয়ই তুমিই করেছো। হ্যাঁ, আমিই তো করি, কিন্তু আজ হঠাৎ করে মাছের ঝোল তোমার এত ভালো লাগলো, কি ব্যাপার বলো তো ঠাকুরপো? কিছু হয়েছে? আচ্ছা বৌঠান, কোনো কিছু হলে সেটা তো ব্যোমকেশ তোমায় নিজেই বলতো। সে তোমায় না বলে আমায় বলবে, এমন কোনো ব্যাপার আছে নাকি? বাবা, যেটা যাকে বলার সেটা সঠিক বলতে পারে। যেটা তোমায় বলার সেটা তোমায় বলবে, আর যেটা আমায় বলার সেটা আমায়। আমার কথা তুমি নিজে কখনো জানতে পারবে না, বুঝলে ঠাকুরপো? নিখিল মুখার্জিকে তোমার মনে আছে নিশ্চয়ই?
কিভাবে মনে আছে সেটা আর বলছি না। আর সেই এক সরকারি কর্মচারী জঙ্গলমহলের একটা জঙ্গল বাড়িতে সে 7 দিনের জন্য ছুটি কাটাতে যাচ্ছে। এখানে যদি আমাদের যেতে হয় তাহলে আজকের মধ্যেই জানাতে হবে, আর 2 দিনের মধ্যেই যাত্রা। বৌঠান খাওয়া থামিয়ে ব্যোমকেশের দিকে তাকালো একবার, তারপর আবার খাওয়ায় মন দিল। জঙ্গলমহল তার মানে পাহাড়পুরের মতো ব্যাপার হবে? ওখানে গিয়ে কোনো সমস্যা হবে না তো? ব্যোমকেশ কিছু বলবার আগেই আমি বললাম, না না বৌঠান, তেমন কোনো সমস্যা হবে বলে তো আমার মনে হয় না। তাছাড়া ওখানে কটেজে আমরাই থাকব, আমরা 3 জন ছাড়াও নিখিলবাবু আর তার স্ত্রী। তাছাড়া ওখানে আর কেউই থাকবে না। সে কি, রান্না বান্না বাকি সমস্ত কাজকর্ম? নিখিলবাবু তো সেটাই বললেন। এবার গিয়ে পৌঁছানো না পর্যন্ত তো আর কোনো কিছু বুঝতে পারবো না। তাছাড়া লোকালয় থেকে জঙ্গলমহলের সেই জঙ্গল বাড়িটা একটু ভিতরের দিকেই নাকি, তাতে অসুবিধা হবে না। তবে অসুবিধার ব্যাপারটা হলো ওই জঙ্গলের ভেতরের দিকে পুরনো কোনো এক রাজার বংশধর কিংবা তাদের কোনো অস্তিত্ব ছিল। যতদূর আমার মনে হয় সেন বংশের লক্ষণ সেনের কোনো এক পরিবার বৃত্তনদের ওখানে আস্তানা ছিল এবং তাদেরই তৈরি করা ছিল ওই মন্দির। কিন্তু মন্দিরের সঙ্গে ওই কটেজে থাকার তো কোনো সম্পর্ক নেই। তাহলে? সম্পর্ক নেই, তবে ওই আশেপাশের এলাকার অনেকেই মনে করে ওই জঙ্গলের ভেতরে একমাত্র কটেজটাই এমন জায়গা যেখানে বাইরের লোক এসে মাঝে মাঝে থাকে। তবে মন্দির এবং আশেপাশের ভাঙাচোরা ধ্বংসস্তূপের মাঝে অনেক মানুষকে মাঝে মাঝে ঘুরতে ফিরতে দেখা যায়। তার 2টো প্রধান কারণ রয়েছে। একটা হলো অনেকে নাকি বলে মাঝে মাঝে অনেককে সেখানে দেখা গেছে ওই জঙ্গলের মধ্যে, অথচ জঙ্গলের মধ্যে অত রাত্রে ওই দিক দিয়ে কে যাবে? আমার মনে হলো ব্যোমকেশ কি যেন একটা কথা বলতে গিয়েও চুপ করে গেল। এদিকে বৌঠান যা বোঝার বুঝে নিয়েছে। বৌঠান বলল, যেতে আমার আপত্তি নেই, কিন্তু সেখানে গিয়ে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া যাবে না। কিন্তু ঘুরতে যাব, শুধু ঘুরব। সেখানে গিয়ে তোমাদের সত্য অনুসন্ধানের ব্যাপার যেন না দেখতে পাই। বোঝা গেল যে বৌঠান রাজি হয়েছে, আর ব্যোমকেশ সাগ্রহে তার কথায় সমর্থন করল। এদিকে আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। এত সহজে যে পাহাড় গলানো যাবে সে কথা বোধহয় ব্যোমকেশ নিজেও ভাবতে পারেনি। কিন্তু বৌঠান একটা শর্ত দিয়ে ফেলল। ওখানে যাওয়ার পর তোমরা যা করবে সব কিন্তু আমায় বলে করতে হবে। আমি যদি কোনো কিছু এদিক ওদিক দেখি তাহলে কিন্তু পরদিনই সেখান থেকে চলে আসব। বৌঠানের শর্ত মেনে নিখিল মুখার্জিকে ফোন করে সব কথাই ব্যোমকেশ বলে দিল। ঠিক হলো 2 দিন পর শিয়ালদা স্টেশনে দেখা হবে নিখিল মুখার্জি এবং তার স্ত্রী লাবণী মুখার্জির সঙ্গে। সকাল 8টায় ট্রেন। শিয়ালদা থেকে ট্রেনে করে আরও একটা জংশন, এবং তারপর সেখান থেকে আমাদের পৌঁছতে হবে নির্দিষ্ট স্টেশনে। সেখানে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে আমরা যাব জঙ্গলমহল কিংবা জঙ্গলবাড়ির প্রবেশ করার রাস্তায়। তারপর সেখান থেকে হন্টন। গোটা ব্যাপারটার পরিকল্পনা করতে করতেই সে রাতে ঘুমোতে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙল পুটিরামের ডাকে। বাবু, ও বাবু। আরে কি হয়েছে? এত সকালে আবার ডাকাডাকি করছো কেন? এগে বাবু আপনাকে ডাকছে, ওই পুলিশ বাবু এসেছে তাই। ঘুম চোখে উঠে চোখ টলতে টলতে একটু অবাকই হয়ে গেলাম। বললাম, এত সকালে মিস্টার রায়, কি ব্যাপার পুটিরাম? কিছু হয়েছে নাকি? ও আমি জানি না, বৌদিমণি রান্নাঘরে আছে, সে বলল ডেকে দিতে, তাই ডাকতে এলাম। ঘরে পুলিশ বাবুর সঙ্গে কথা বলছে। উঠে পোশাক বদলে তারপর মুখটা ধুয়ে ব্যোমকেশের ঘরে যেতেই দেখতে পেলাম মিস্টার রায় বসে আছেন, আর ব্যোমকেশ বসে রয়েছে তার উল্টো দিকের চেয়ারে। ব্যোমকেশ বলছে, কিন্তু মিস্টার রায়, সব কিছুই তো বুঝতে পারছি। 1 দিন সময় আমায় দিন। ওখান থেকে ফিরে এসে তারপর এই কেসের ব্যাপারটা আমি দেখব। আপনি বুঝতে পারছেন না ব্যোমকেশবাবু, ওই রত্ন আর যা যা চুরি গিয়েছে সেই সব হচ্ছে শহরের একজন নামকরা ব্যবসায়ীর। 7টা দিন তো সে আর অপেক্ষা করবে না। তাছাড়া আপনি বুঝতেই পারছেন যে গোটা চাপটা আমার ওপরে এসে পড়বে। আমি আপনাকে বলছি না যে যাবেন না ওখানে, কিন্তু
অন্তত আজকের দিনটা যদি ব্যাপারটা একটু দেখেন। আপনি তো কাল সকালে যাবেন। কি হয়েছে? ব্যাপার কি? এই হলো এক সমস্যা, বুঝলেন তো মিস্টার রায়। এতদিন ধরে ব্যোমকেশের কাছে কোনো কেসের ব্যাপার ছিল না, অথচ আমরা যেই ঠিক করলাম বেরোবো, আর তখনই আপনারা যাচ্ছেন কোথায়? জঙ্গলমহল না জঙ্গলবাড়ি, ওই ঠিক কোন একটা জায়গা যেন। ব্যোমকেশের পরিচিত নিখিলবাবুই নিয়ে যাচ্ছেন আমাদের। জঙ্গলমহল মনে হচ্ছে তো। তা বেশ ভালো, কিন্তু ওখানে পুরনো মন্দির আর ভাঙা বাড়িঘরের ধ্বংসাবশেষ রয়েছে জঙ্গলের মধ্যে। হ্যাঁ। ওখানে যাচ্ছেন, না গেলে হতো না? কেন? মানে আসলে ব্যাপারটা কি হয়েছে, ওই জঙ্গলমহল থেকে ওখানকার কাছে থানা প্রায় 12 কিলোমিটার দূরে। আর ওই জঙ্গলের যে জায়গাটার কথা বলছেন, গোটা জায়গাটার লোকজন খুব একটা থাকে না। ওই কটেজের মধ্যে বাইরে থেকে কয়েকদিন ছুটি কাটাতে মানুষ আসে কেবল। আপনারা যেমন যাবেন, সবই ঠিকঠাক ছিল, কিন্তু প্রায় মাস 2 আগে এই জঙ্গলের ভেতরে এসে ভাঙা পুরনো মন্দিরের কাছে একটা মাথা কাটা মৃতদেহ খুঁজে পাওয়া যায়। তার শরীরটা বিভৎস, শেয়াল কিংবা অন্য কোনো হিংস্র জন্তু একেবারে খুবলে খুবলে খেয়েছে। অনেকে মনে করে ব্যাপারটা ভৌতিক, অনেকে আবার মনে করে যে হিংস্র জন্তুর হাতে পড়ে সে মারা পড়েছে। কিন্তু পুলিশের তদন্তে তার গলায় ধারালো কিছু দিয়ে কাটা হয়েছিল। তার মানে তার মাথাটা কি অন্য কোথাও পাওয়া গিয়েছিল? মাথাটা খুঁজে পাওয়া যায়নি, তাছাড়া শরীরে এমন কিছু ছিল না যেটা দিয়ে তার পরিচয় জানা যাবে। তাই বলছি যে ওখানে যান, আপত্তি নেই, কিন্তু একটু সাবধানে। কথাটা শুনে ব্যোমকেশের ভুরু কুঁচকে উঠল। সে আস্তে আস্তে বলল, কথাটা এখন বলছেন সেটা ঠিক আছে, কিন্তু সত্যর সামনে কিন্তু একদম বলবেন না। অনেক কষ্টে তাকে রাজি করানো গেছে। আর আপনি থানায় যান, আমি দুপুরের দিকে আপনার কাছে যাচ্ছি কেসের ব্যাপারে একটা তথ্য নিয়ে। তারপরে আমি না হয় কাল বেরোবো। আশা করছি তার আগেই সমাধানটা হয়ে যাবে। মিস্টার রায়ের তাড়া ছিল। তিনি আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। তিনি বেরোতেই আমি সামনের চেয়ারটায় বসে বললাম, ব্যোমকেশ, তুমি সত্যি করে বলো তো, এই কাটা মাথার মৃতদেহের ব্যাপারটা তুমি নিশ্চয়ই জানতে, তাই না? ওই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 2.5 মাস আগে। তার সঙ্গে আমাদের ওখানে ঘুরতে যাওয়ার তেমন কোনো সম্পর্ক থাকার কথা নয়। আর বিশেষ করে এই 2.5 মাসের মধ্যে কিন্তু এই কটেজে আরও অনেকেই থাকতে গেছে, তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। আমরা যেখানে ঘুরতে যাই, মানে তুমি যেখানে যাও, বিশেষ করে সেখানেই এমন অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে কেন বলো তো? এবারে ভাবলাম একটু নিশ্চিন্তে ঘুরে আসবো, তা নয়। নিশ্চিন্তে কিন্তু ঘরেও থাকা যায় অজিত। আশেপাশের অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, জাতি, বর্ণভেদ এ সমস্ত কিছুই বেড়ে যাচ্ছে। বাড়িতেও যে আমরা সবাই সবসময় সুরক্ষিত সে কথাটা কিন্তু বলা যায় না। তার চেয়ে বরং চলো জঙ্গলমহলে একবার ঘুরে আসি। আর যদি ওই পরিত্যক্ত ভাঙা মন্দির বাড়ির এসবের মধ্যে কিছু লুকিয়ে থাকে তাহলে। ব্যোমকেশের কথা মিথ্যে নয়, এমন যে আজকাল লাগাতার চলে আসছে সে কথা বলতেই হবে। দুপুরের দিকে ব্যোমকেশ বেরিয়ে পড়ল মিস্টার রায়ের সঙ্গে কথা বলতে। আমি আর কি করি, অপেক্ষা করতে লাগলাম ওই জঙ্গলের বাড়িতে পৌঁছনোর জন্য। তার আগে আবার কিছু না হয়। আমাদের ভাগ্য তো, ব্যোমকেশ যেখানে রয়েছে বিপদ তো সেখানে পিছু পিছু ঘুরে বেড়ায়। এমনি এমনি কি আর সত্যান্বেষী বলে আখ্যা পেয়েছে? যদিও সত্যান্বেষী ব্যোমকেশ নিজেকেই বলে থাকে, তবে অনেকেই এখন ব্যাপারটা জানে। তাহলে ব্যোমকেশকে কেউ যদি ভুল করে ডিটেকটিভ কিংবা গোয়েন্দা বলে ফেলে, তাহলে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী বলে ওঠে, গোয়েন্দা অথবা ডিটেকটিভ নয়, আমি সত্যান্বেষী। সত্য অনুসন্ধান করাই আমার কাজ। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমরা 2 দিন পরে স্টেশনে এসে পৌঁছলাম। এখান থেকে ঘোড়ার গাড়ি করেই আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছতে হবে, অর্থাৎ জঙ্গলমহলের বাইরের দিকে, যেখানে ছোট মতো একটা বাজারও রয়েছে। নিখিলবাবুর সঙ্গে ট্রেনে আলাপ হয়েছিল। ভদ্রলোক কিন্তু বেশ হাসি খুশি এবং কথা বলতেও বেশ ভালোবাসে। তার স্ত্রীর নাম লাবণী। তার সঙ্গে বৌঠানের কিন্তু এর মধ্যেই বেশ ভালোই জমে উঠেছে। দুজনে জানলার ধারে বসে গল্প করতে করতে অনেকটা পথ এসেছে। এদিকে আমি, ব্যোমকেশ আর নিখিলবাবু একসঙ্গে এখানে নেমে এলাম। নিখিলবাবু বললেন, অনেক জার্নি হয়েছে ব্যোমকেশবাবু, একটা কাজ করা যাক,
স্টেশনের কাছে সস্তার হোটেল রয়েছে, যদিও আহামরি কিছু নয়, তবে পেট ভরাবার জন্য ব্যবস্থা করা যেতেই পারে। আপত্তি কিছু নেই নিখিলবাবু। সকালে খেয়ে বেরিয়েছি, শিয়ালদা স্টেশনে টুকিটাকি খাওয়া ছাড়া তোর কিছুই খাওয়া হয়নি। ট্রেনে যে এতটা সময় লাগবে তা আপনি জানতেন? কি করে জানবো বলুন তো? শিয়ালদা থেকে জাংশন পর্যন্ত মানে রীতিমতো পৌঁছতে 1.5 ঘন্টা লাগার কথা। এবার এখান থেকে বাকি পথটা আরও 1 ঘন্টা, কিন্তু এখানে থেকে যে 5 ঘন্টা লেগে যাবে তা কি করে বুঝবো? শুধু আমাদের নয়, বৌঠান এবং লাবণী দেবীরও খিদে পেয়েছিল, তবে তারা বোধহয় মুখ ফসকে সেটা বলতে পারছিলেন না। স্টেশনে নেমে একটা বেঞ্চের কাছে এসে আমরা বসে রয়েছি। এখানটা ছোটোখাটো হলেও বেশ পরিষ্কার করে গোছানো। সবেমাত্র বড় বড় লোহার ল্যাম্পপোস্ট আর তার সঙ্গে এদিকটা কাঠের চেয়ার বসতে শুরু করেছে। সেখানেই আমরা বসলাম। ব্যোমকেশ আর নিখিলবাবু গিয়ে হোটেলের ব্যবস্থা করে এলেন। তারপর সেখানে দুপুরে ডাল, ভাজা মাছ, চাটনি এই সমস্ত দিয়ে একেবারে পেট ভরে খেয়ে যখন আমরা উঠলাম, তখন প্রায় দুপুর পেরিয়ে বিকেল পড়তে শুরু করেছে। ব্যোমকেশ ওখানেই ছিল। আমি আর নিখিলবাবু ঘোড়ার গাড়ির ব্যবস্থা করতে গিয়েছিলাম। পথে নিখিলবাবু বলল, জঙ্গলমহলে এই নিয়ে যে আমার প্রায় 4 বার আসা, তবে এর আগে যে কবার এসেছি নানান কাজের জন্য। এদিকটা এসে 2-1 দিন থেকেও গিয়েছি, তবে স্ত্রীকে নিয়ে প্রথমবার আসা, বুঝতেই পারছেন অজিতবাবু। আচ্ছা অজিতবাবু, আপনার মানে বিয়ে করার কোনো ইচ্ছে নেই? মানে আপনি তো এখনো বিয়ে করছেন না কেন? হ্যাঁ, ভদ্রলোকের মুখে এমন যে একটা কথা শুনবো তা কিন্তু আশা করিনি। ভদ্রলোক মিশুকে তা আগেই বুঝতে পেরেছি। তাই বলে এমন একটা প্রশ্ন করে বসলো। তার উত্তরে আমি বললাম, না মানে তেমনভাবে ব্যাপারটা তো নিয়ে ভাবা হয়ে ওঠেনি। তাছাড়া গোটা জীবনটা তো সরস্বতী সাধনায় উৎসর্গ করে দেবো বলেই ঠিক করেছি। অজিতবাবু, আপনার বয়স আমার বয়সের মধ্যে খুব একটা পার্থক্য তো আমি দেখতে পাচ্ছি না। 2-3 বছরের এদিক ওদিক হবে। আমিও কিন্তু একসময় এমনটাই ভেবেছিলাম, পরে বুঝেছিলাম না, বিয়েটা করাটা প্রয়োজন। ওই দেখুন, ওই যে ওই দেখুন, 2টো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। একবার চলুন তো দেখি, ব্যবস্থা করা যায় নাকি। ঘোড়ার গাড়ির একটাতে বৌঠান আর লাবণী দেবী, আর অন্যটাতে আমি, নিখিলবাবু এবং ব্যোমকেশ উঠে পড়লাম। এখান থেকে ঘোড়ার গাড়িতে প্রায় 8 ঘন্টা মতো সময় লাগবে গন্তব্যস্থলে পৌঁছতে। ঘোড়ার গাড়ির ক্যাচর ক্যাচর শব্দ আর তার সঙ্গে ঢিমে তালে ঝাঁকুনিতে দুপুরে ভাত খাওয়ার পর শরীরটা এড়িয়ে আসছিল। শুনতে পেলাম ব্যোমকেশ বলছে, খবরটা আপনি জানতেন নিখিলবাবু? একটা সত্যি কথা বলি ব্যোমকেশবাবু, যদি কিছু মনে না করেন। এখানে আসার কথা ঠিক হয়েছিল 3 মাস আগে। তারপরে হঠাৎ করে খবরটা পেয়ে আমি কিন্তু মনে মনে দমে গিয়েছিলাম। আমার স্ত্রী এমনিতেই ভীতু মানুষ, তাছাড়া শ্বশুরবাড়ির তরফ থেকে তেমনই মানে সত্যি বলতে কেউই নেই যাকে সঙ্গে করে নিয়ে আসা যাবে। এদিকে আমিও একা মানুষ, তাছাড়া ওখানে গিয়ে যদি বিপদ আপদ ঘটে তাহলে তো কারোরই সাহায্য পাবো না। তখন হঠাৎ করে আপনার কথা মনে পড়ল। বাবার মৃত্যুর সময় আপনি যে কিভাবে আমার সাহায্য করেছিলেন, আর সবথেকে বড় ব্যাপার হলো তখন তো আমার কিছুই ছিল না। বাবার সম্পত্তিটুকু ছিল বটে, তবে সেটা তো আর তখন ভাবিনি। তখন আমি একা বেকার মানুষ, তবে তারপরেই চাকরিটা পেয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে সব কিছু এত ভালোভাবে হয়ে গেল। আপনি আমার অসময়ের বন্ধু ব্যোমকেশবাবু, তাই ভাবলাম আপনাকে একবার খবরটা যদি দিই, তার চেয়ে ভালো হয় যদি ব্যোমকেশ বক্সিকে আমন্ত্রণ করে ডেকে নেওয়া যায়। তাহলে রথ দেখা আর কলা বেচা 2ই হবে। নিখিলবাবু জিভ কাটলেন, তারপর হাত জড়ো করে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, এই বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, বিপদের মধ্যে আপনাকে ফেলার জন্য নয়, বরং যদি ওখানে কিছু ঘটেও বা ওখানে যদি ঘটেও থাকে, সেটা যাতে আমায় শুধু দেখে ফিরে আসতে না হয় তার জন্য আপনাকে আমন্ত্রণ করা। বলতে পারেন একটু একটু নিজের শক্তি বাড়ানো, এবং তার সঙ্গে ব্যোমকেশ বক্সির সঙ্গে থাকলে যে কোনো রহস্যের সমাধান যে সহজে হয়ে যাবে অজিতবাবু। নিখিলবাবু কথাগুলো বলে নিজেই হাসতে লাগলো। ভদ্রলোক সত্যিই বড্ড মজার। বাকি পথ তেমন আর কোনো কথা হলো না। জঙ্গলমহলে এখানে নিখিলবাবু তার আগে থাকার অভিজ্ঞতা সমস্ত নিয়ে কথা বলতে লাগলেন। আমাদের ঘোড়ার গাড়িটা লোকালয় স্টেশনের পথ ছেড়ে ক্রমশ ফাঁকা জায়গা দিয়ে এগোতে লাগলো। দরজার একটা দিকের কাপড় সরিয়ে বাইরে দিয়ে তাকিয়ে দেখলাম যে আমরা যেখান থেকে চলেছি তার একদিকে বড় গাছের সারি আর অন্যদিকে ফাঁকা, যেদিকে চোখ যায় ধানের জমি। নিখিলবাবু বললেন, এই জমিগুলো সবসময় ফাঁকাই পড়ে থাকতো,
তারপর জমি দখল করে যে যেখানে পেরেছে নিজের জমিতে চাষ শুরু করেছে। তারপর ধীরে ধীরে ব্যাপারটা একটা জায়গায় এসেছে। প্রথমবার যখন এই পথে আসি স্টেশন ছেড়ে একেবারে ওই জঙ্গলমহলের কাছাকাছি লোকালয় পেয়েছিলাম, তার আগে কিছু পাইনি। তবে এখন এদিকে ওই 2-1টা বাড়িঘর দেখতে পাবেন। সেটাই পেলাম। প্রায় আধ ঘন্টা পরে আমরা যেখানটা এসে পৌঁছলাম সেইখানটা কিন্তু বেশ জমজমাট। ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। এখানে লোকজনের কোলাহল আর কথাবার্তা শোনা যায়। আমরা ঘোড়ার গাড়ি থেকে নামতেই অনেকে কৌতূহলী হয়ে আমাদের দিকে তাকালো। কয়েকটা দোকানপাট রয়েছে, চায়ের দোকান, টুকিটাকি এসবের দোকান, একটাই বাজার। নিখিলবাবু আমাদের ঘোড়ার গাড়ির কাছে রেখে এগিয়ে গেলেন বাজারের দিকে। আমাদের বলতে বৌঠান, লাবণী দেবী আর ব্যোমকেশকে। আমি তার সঙ্গে গেলাম। ভদ্রলোক একটা দোকানে গেলেন। বেশ ছোট দোকান হলেও জিনিসপত্র কিন্তু ভরা। দোকানদার নিখিলবাবুকে দেখে হেসে বলল, আরে সরকারি বাবু, আপনি আবার এসেছেন? হ্যাঁ, ভালো করেছেন, ভালো করেছেন। অনেক দিন পর দেখা হলো। তা কোথায় থাকবেন? কেন সরকারি কোয়ার্টারে? ওখানে ছাড়া আমি আবার কোথায় থাকবো বলুন তো? কথাটা শুনে লোকটার মুখটা যেন কেমন হয়ে গেল। সে একবার আমার দিকে তাকিয়ে মাথা নামিয়ে আস্তে আস্তে বলল, সরকারি কোয়ার্টারে থাকবেন? ভালো কথা, কিন্তু ওইদিকে নাকি এই মাস কয়েক আগে না আবার রাতের বেলা ভূত বেরিয়েছে। হ্যাঁ, সে নাকি জ্যান্ত মানুষ পেলে তার মাথা ছিঁড়ে নেয়। লোকটা এমনভাবে কথাগুলো বলল যেন গোটা ব্যাপারটাই সে তার নিজের চোখে দেখেছে। কিন্তু নিখিলবাবু হেসে বললেন, ওখানে যদি ভূত থাকে তাহলে ভূতের ওঝাকেও আমি সঙ্গে করে নিয়ে এসেছি। যে তুমি জিনিসপত্র বেঁধে দাও, অন্তত 2 দিনের জন্য সব কিছু দিয়ে দাও। আর একটা কাজ করো, পরশুদিন সকালে তুমি কাউকে পাঠিয়ে দিও, বুঝলে? জিনিসপত্র নিয়ে এসো। তোমাকে তো বলাই আছে যা যা লাগতে পারে সব পাঠিয়ে দেবে, আমি হিসাব করে দেবোখন। হে, আপনার কথা বিশ্বাস করব না? হ্যাঁ, মানে এমন নেমো খারাম আমি নই বাবু। হ্যাঁ, আপনি 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 চলে যান। প্রতিদিন সকালেই আপনাদের জিনিস পৌঁছে যাবে। হ্যাঁ, আজ রাতের জন্য কিছু দিয়ে দিচ্ছি, ব্যাস তাতেই হবে। হ্যাঁ, তবে হ্যাঁ বাবু, ওই রাতে কোয়ার্টার থেকে না বাইরে না বেরোলেই ভালো। হ্যাঁ, বিশেষ করে ওই মন্দিরের দিকে। একটি বছর 17-18 ছেলেকে ডেকে নিখিলবাবুকে দেখিয়ে দিল দোকানদার লোকটি। বোধহয় এই জিনিসপত্র আমাদের প্রত্যেক দিন দিয়ে আসবে। সে যাই হোক, এরকম একটা ব্যবস্থা করে রাতে খাবারের জন্য কিছু জিনিসপত্র, দেশলাই, মোমবাতি আর বড় একটা প্লাস্টিকের চমকানো ত্রিফলের মতো একটা জিনিস এবং আরও কিছু নিয়ে আমাদের আরও একটা ঘোড়ার গাড়িতে, যেটায় বৌঠান এবং লাবণী দেবী বসেছিল, তার একপাশে চাপিয়ে দেওয়া হলো। এখান থেকে জঙ্গলে ঢোকার পর আর বেশি দূর নয়। তবু ঘোড়ার গাড়ি পর্যন্ত গিয়ে তারপর সেখানে ঘোড়ার গাড়ির সমস্ত টাকা পয়সা মিটিয়ে দিয়ে জিনিসপত্রগুলো আমরা হাতে হাতেই নিয়ে নিলাম। নিখিলবাবু বললেন, কিছু মনে করবেন না, প্রায় বিকেল হয়ে গেছে, একটু পরেই সন্ধে হয়ে যাবে বলে দোকান থেকে আর কেউ যেতে চাইল না। তাই এইগুলো একটু হাতে হাতে নিয়ে নিন, কাল সকালে আবার ওরা জিনিসপত্র দিয়ে যাবে সব। আচ্ছা নিখিলবাবু, আপনি এইদিকে তো তার মানে এর আগেও এসেছেন। লাবণী, আপনি এদিকে আগে আসেননি? না না, আমার তো এইবার প্রথম নিয়ে এলো। জানি না এর আগে একা একা এসেছে নাকি। লাবণী দেবীর কথায় আমরা সকলেই হেসে উঠলাম। ভালোই মিলেছে। নিখিলবাবু যেমন মজাদার মানুষ, লাবণী দেবীও তেমন মজাদার মহিলা, এবং সেটা বেশ ভালোই বুঝতে পারছিলাম। জঙ্গল শুরু হয়ে গিয়েছে। সোজা পায়ে হাঁটা একটা পথ চলে গিয়েছে ভেতরের দিকে। বেশিক্ষণ নয়, এই পথে কিছুক্ষণ হেঁটে যেতে হবে। হাঁটা পথে প্রায় মিনিট 20 লাগবে। আমরা যখন সরকারি কাঠের কটেজে এসে পৌঁছলাম ততক্ষণে সূর্য একেবারে ডুবে গিয়ে চারিপাশ অন্ধকার হতে শুরু করেছে। হাতে টর্চ ছিল, তাছাড়া আমাদের সঙ্গে থাকা ব্যাগপত্রও ছিল। একটু অন্যরকমের অনুভূতি হচ্ছিল। আমরা নিজেরাই থাকবো, আবার এখানে সব কিছু নিজেরাই করব। রাতের জন্য নিখিলবাবু কোনো কিছুই করতে দিলেন না। 2 ঘর পরিষ্কার করা ছিল, তাতেই আমাদের ব্যবস্থা হলো। সেদিন সবাই ক্লান্ত, তাই সঙ্গে আনা পাউরুটি আর ডিম সেদ্ধ, কলা, মিষ্টি এ সমস্ত দিয়েই রাতে ডিনারটা আমরা সেরে নিয়েই একটা ঘরে আমি, ব্যোমকেশ আর নিখিলবাবু, আর অন্য ঘরে লাবণী দেবী এবং বৌঠানের শোয়ার ব্যবস্থা করা হলো। নিখিলবাবু বললেন, ঘর আরও আছে, কিন্তু রাত হয়ে গেছে, এখন আর এসব নিয়ে ঘাটাঘাটি করে লাভ নেই, আবার কালকে সকালবেলা দেখা যাবে। আমাদেরও কোনো আপত্তি ছিল না, ঘুম পেয়েই ছিল।
তাই হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়লাম তখনই ঘুমিয়ে পড়লাম। তবে ঘুমানোর আগে যেন শুনতে পেলাম ব্যোমকেশ বলছে, অসুবিধা হবে না, তবে আমার তো মনে হচ্ছে আজকে একবার গেলে ভালো হতো। না না, আজ নয়। আমার কাছে অচেনা অজানা জায়গা না হলেও আপনার কাছে তো অচেনা। তাছাড়া এতটা জার্নিতে ক্লান্ত হয়েছেন, আজ ঘুমিয়ে পড়ুন, কাল সকালে একেবারে দেখে আসবেন, ঠিক আছে? তখন আপনি এইখানেই ছিলেন? ছিলাম। তাহলে ভেবে দেখুন ব্যাপারটা আমার কেমন মনে হয়েছে। নেহাত আমার স্ত্রী বারবার জোর করেছিলেন তাই। এখানকার জায়গা কিন্তু বেশ ভালো, কাল সকালেই বুঝতে পারবেন। একবার বাইরে চলুন, চাঁদের আলোয় দরজার বাইরের চারপাশটা কেমন লাগে দেখবেন। ওরা উঠে পড়ল। আমি কিন্তু উঠলাম না। ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছিল, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি আবার গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ওই দোকানের লোকটির ঠিক করা ছেলেটিই জিনিসপত্র দিয়ে গিয়েছিল। তার সঙ্গে আরেকজন ছিল, রান্নার সামগ্রী থেকে শুরু করে সব কিছুই দিয়ে গেছে। সকালে উঠেই নিখিলবাবু, ব্যোমকেশ এবং বাকি দুজন মিলে রান্নাঘর গুছিয়ে ফেলেছে। রান্নাঘরে রান্নার জন্য সমস্ত কিছুই আছে, কেরোসিনের স্টোভ থেকে শুরু করে থালা বাসন সব কিছু। এখানে সবথেকে বড় যে সমস্যাটা হওয়ার কথা ছিল জলের, কিন্তু সেই জলের সমস্যাটাই মিটে গেছে। আসার সময় ছেলেটি বড় বড় দুটো জারে খাওয়ার জল দিয়ে গেছে, আর তার জন্যই দুটো ছেলে এসেছে। তার সঙ্গে সবজিপত্র থেকে শুরু করে রান্নার চাল ডাল, রান্নার জন্য যা যা প্রয়োজনীয় হতে পারে সব কিছু। নিখিলবাবু বললেন, আজ মাছ মাংস কোনো কিছুই খাওয়াতে পারবো না। আসলে অনেক জিনিসপত্র দিয়ে যেতে হলো তো, বুঝতেই পারছেন। 7 দিনের জন্য চাল ডাল এসব কিছু, কাল অন্য বাকি কিছু দিয়ে যাবে, এবং তার সকালে কাল মাংসর কথা বলে দিয়েছি। নিখিলবাবু, আপনি যে এমন একটা ব্যবস্থা করবেন তা আমরা সত্যিই ভাবতে পারিনি। নিজেরাই আমরা রান্না করব। বেশ একটা বনভোজনের ব্যাপারে যেমন থাকবে তেমন একটা অন্য রকম আনন্দ। এর জন্যই তো আমি এখানে আসতে চেয়েছিলাম। উনি যখনই আসতেন একা আসতেন, নিজেই থাকতেন, নিজেই সব করতেন। আর এই জঙ্গলের ভিতর ঘুরে বেড়াতে যে কি ভালো লাগবে কি বলবো। মোটামুটি রান্নাঘরটা গুছিয়ে দেওয়া হয়েছে, ঘর থেকে শুরু করে বাকি সব কিছুই তৈরি। আর কোনো কাজ নেই তো, তাহলে রান্নার কাজটা শুরু হয়ে যাক। আমরা ততক্ষণ একবার বাইরে থেকে ঘুরে আসি। ও আচ্ছা, আমরা রান্না বান্না করবো আর বাকিরা ঘুরতে যাবে, এগুলো কিন্তু ঠিক নয়। ব্যোমকেশ আর কিছু বলল না। অবশ্য ও বাইরে বেরিয়ে গিয়েছিল। আমি আর নিখিলবাবু দাঁড়িয়েছিলাম। নিখিলবাবু হাসি মুখে দু একটা কথা বলে আমরা বাইরে বেরিয়ে এলাম। বৌঠান এবং লাবণী দেবী রান্না করতে চলে গেল। ফট করে আমরা বেরিয়ে আসতে দেখে ব্যোমকেশ বলল, খুব মন দিয়ে শোনো অজিত, নিখিলবাবু, খবরটা যেন কোনোভাবে আপনার স্ত্রী কিংবা সত্যর কান পর্যন্ত গিয়ে না পৌঁছায়। কাল রাতেও কিন্তু মন্দিরে একটা লোক মারা গেছে। তার মাথাটা খুঁজে পাওয়া যায়নি, শরীরটাই পাওয়া গেছে। আর সেই শরীরেও কিন্তু অযশ। এই দাঁড়াও, তুমি এই খবরটা কোথার থেকে পেলে? যে ছেলে দুটো খাবার দিয়ে গেল তারাই বলেছে। আজ সকালের দিকে মন্দিরের কাছ থেকে উদ্ধার হয়েছে। পুলিশ কিন্তু আমাদের এখানেও আসতে পারে। তবে হ্যাঁ, পুলিশ কিংবা বাইরের কেউই যেন কোনোভাবে সত্য কিংবা নিখিলবাবু স্ত্রীর সঙ্গে এই ব্যাপারে তেমন কোনো কথা বলতে না পারে, তাতে কিন্তু ওরা ভয় পেয়ে যাবে। আমি তো এটাই বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। মাথা কাটা মৃত আমি নিজেও দেখেছি 2-2.5 মাস আগের ব্যাপার, আবার এখন। আর একটা কথা ভেবে দেখুন, আমরা এখানে এলাম আর ঠিক সেই দিনে এমন একটা ব্যাপার ঘটল। আমাদের এখানে আসার সঙ্গে গোটা ব্যাপারটার কোনো সম্পর্ক নেই। 2.5 মাস নয়তো প্রায় 3 মাস আগেই ঘটনাটা একবার ঘটেছিল, আর এইবারও ঘটল। একটা কথা ভালো করে ভেবে দেখুন তো, কাল যখন আমরা এখানে এসেছি তখন আকাশে গোল চাঁদ ছিল, অর্থাৎ পূর্ণিমার চাঁদ। আপনি যেদিন খবরটা বুঝতে পেরেছিলেন সেদিন কি ছিল বলুন তো? ব্যোমকেশবাবু, মনে পড়েছে সেদিনও পূর্ণিমা ছিল। আমি রাতের বেলা অনেকক্ষণ জঙ্গলে ঘুরেছিলাম, এমনকি সেদিন জঙ্গলের ভেতরে কাদের যেন দেখতেও পেয়েছিলাম। তবে একা মানুষ ভয়ে পেয়ে তাড়াতাড়ি ঘরে চলে আসি। সেদিন পূর্ণিমাও ছিল বটে। 3 মাস আগে পূর্ণিমায় আর 3 মাস পরের পূর্ণিমায় দুটোতে দুটো করে লোক মারা গেল, আর তার উপর গলা কাটা অবস্থায়। ব্যাপারটা কি আসলেই স্বাভাবিক? স্বাভাবিক নয় বলেই তো আমাদের খুব সাবধানে থাকতে হবে অজিত। 3টে ঘর পরিষ্কার হয়ে যাবে আমি জানি, কিন্তু কোনোভাবেই একটা ঘরে ওদের থাকার ব্যবস্থা করতে হবে। রাত্রে 2জন স্ত্রীলোক একটাই ঘরে থাকতে পারে, এবং প্রয়োজনে আমাদের মধ্যে থেকে
যে কোনো একজনকে এখানে পাহারায় থাকতে হবে, আর বাকি দুজন রাত্রেবেলা জঙ্গলে ঢুকব। তবে এখন চলো, ওই দিনের আলোতে ভাঙা ধ্বংসস্তূপের মন্দিরটা একবার দেখে আসি। ব্যোমকেশ ঠিক সবেমাত্র এই জঙ্গল বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই এমন একটা ব্যাপার ঘটে গেল। ব্যাপারটা কি? দোকানদার সেই লোকটা ভূতের কথা বলেছিল। ভূত না হলেও অলৌকিক কিছু তো হবেই। এই জঙ্গলে কেউ থাকে না, তারপরে এমন একটা ব্যাপার ঘটেছে। আর নিখিলবাবু তো নিজেও বলল যে জঙ্গলের মধ্যে কালো কালো ছায়ের মতো কি যেন একটা তিনি নিজেও দেখেছেন। তাহলে ব্যোমকেশকে বিশ্বাস করা যায় না। এখন তো মনে হচ্ছে সবকিছু জেনে শুনেই ব্যোমকেশ নিজেই এখানে আসবার কথা ঠিক করেছিল। একবার বৌঠান যদি জানতে পারে তাহলে যে কি হবে। একথা ভাবতে ভাবতেই আমরা এগোতে লাগলাম ওই জঙ্গলের ভেতরের দিকে, যেদিকে সেই রাজার বাড়ির ধ্বংসস্তূপটা রয়েছে। আর ঠিক তখনই দুজন লোককে চোখে পড়ল। তাদের পরনে খাকি পোশাক, তারা পুলিশ ছাড়া অন্য কিছু হতেই পারে না। ওদিকটা আরও একটু এগিয়ে যেতেই যে পুলিশ অফিসার এবং তার সঙ্গে দুজন কনস্টেবল দাঁড়িয়ে কথা বলছিলেন, তারা আমাদের দিকে তাকালেন। কনস্টেবলটা কিছু বলল না, কিন্তু অফিসার আমাদের দিকে তাকিয়ে তারপর বললেন, আপনারা এখানে এদিকটায় জঙ্গলমহলের মধ্যে তো লোকজন খুব একটা থাকে না। অফিসার, আমায় চিনতে পারছেন? আমি নিখিল মুখার্জি। 3 মাস আগে আমি একবার এখানে এসেছিলাম, তখন আপনার সঙ্গে। আরে হ্যাঁ নিখিলবাবু, কিন্তু আপনি আবার এখানে এসেছেন? তা কবে এসেছেন বলুন তো? কাল রাতে নাকি? ওটাই তো আমার কপাল। আগেরবার এখানে যখন ছিলাম তার মাঝখানেই এমন একটা ব্যাপার ঘটেছিল, আর কাল রাতে এখানে এলাম, আর কাল রাতে এমন হলো। আপনার সঙ্গে ওনারা কারা? নিখিলবাবুই আমাদের পরিচয় করিয়ে দিলেন। সমস্তটা শোনার পর অফিসার বললেন, দেখুন, আগেরবারে সন্দেহের খাতিরে আপনাকে জিজ্ঞাসাবাদ থেকে জেরা সব কিছুই করেছিলাম, কিন্তু এবার বুঝতেই তো পারছেন ও কাজ আপনাদের কারোর হবে না। সে আমিও ভালোই জানি। এমনভাবে কোনো মানুষ কাউকে মারতে পারে না। আপনি দেখবেন বডিটা। আমরা পুলিশের সঙ্গে এগোলাম। কথায় কথায় জানতে পারলাম যে কাল রাতের দিকেই ঘটনাটা ঘটেছে। আজ সকালে পুলিশ খবর পেয়ে তবে এখানে এসেছে। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, এইদিকে তো কেউ আসে না, তাহলে আপনারা খবর পেলেন কি করে? মানে কাল রাত্রে যে ব্যাপারটা ঘটেছে। আমরা মনে করছি কাল রাতে ঘটেছে, তার আগেও ঘটতে পারে। দেখুন, মৃতদেহ দেখে তো বোঝবার কোনো উপায় নেই। পোস্টমর্টম করলে তখন বোঝা যাবে। তবে হ্যাঁ, মাথাটা তো কাটা হয়েছে। তাছাড়া ওই যে মন্দির আছে, এই মন্দিরের ভেতরে ঢুকতে আমরা কেউ সাহস পাই না। ওই মন্দিরের ভেতরে গেলে যদি কিছু পাওয়া যেত। কিসের মন্দির? আর মন্দিরের ভেতরে যাওয়ার সাহস পান না, ব্যাপারটা কি? পুলিশ অফিসার পরে বলবেন বললেন। আমরা হাঁটতে হাঁটতে আরও খানিকটা এগিয়ে সেই জায়গাটায় একটা পাশে এসে দাঁড়িয়ে রয়েছি। একসময় বড়সড় কিছু একটা ছিল, তার ধ্বংসস্তূপ রয়েছে। অন্য পাশে একটা বড় পুরনো পাথরের তৈরি মন্দির, আর তার ভেতরে ঘুটঘুটে অন্ধকার। চারপাশে ডালপালা জঙ্গল মতো জন্ম হয়েছে। এমনকি মন্দিরের গায়ে এখানে ওখানে শ্যাওলা ছাড়া বট আর অশ্বত্থ গাছ বেড়ে উঠেছে। এদিকে ওদিকে যেখানে চোখ যায় সেখানে জায়গাটা এমন হয়ে রয়েছে যে মন্দিরটা পর্যন্ত যাওয়াটা খুব একটা সহজ ব্যাপার নয়। পুলিশ অফিসার বললেন, মৃতদেহটা আগেরবার ওই মন্দিরের বাইরে পড়েছিল, এইবারেও পড়ে আছে। ওই দেখুন। এইবার চোখে পড়ল, সাদা মতো একটা কাপড় দিয়ে একপাশে মৃতদেহ ঢাকা রয়েছে। আমাদের কথায় একজন কনস্টেবল গিয়ে কাপড়টা তুলে দেখালো। গলার ওপর থেকে ধারালো কিছু দিয়ে সুন্দর করে কাটা, তবে গোটা শরীরে ক্ষত চিহ্ন রয়েছে কিংবা দাঁতের আঁচড়, এবং এখান ওখান থেকে মাংস তোলা হয়েছে বলেও মনে হলো। কি যে হলো কি বলি বলুন তো? আমরা এসেছিলাম 7 দিন থাকার জন্য। ভাবছি তাহলে চলেই যাই। আমার স্ত্রী কিংবা ব্যোমকেশবাবুর স্ত্রী যদি ব্যাপারটা জানতে পারে তাহলে। আরে না না, আপনারা থাকুন, পুলিশ আপনাদের কোয়ার্টার পর্যন্ত যাবে না। আপনারা যদি কিছু জানেন সেগুলো জানতে পারলেই হলো। নিখিলবাবু, আপনার সঙ্গে সেবারে ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, কিন্তু এখন আর তা হবে না। তাছাড়া এসব অন্য কিছুর কাজ। অন্য কিছু? এখানকার আশেপাশের লোকেরা বিশ্বাস করে জঙ্গলমহলের এই মন্দির আর ভাঙা ধ্বংসস্তূপের আশেপাশে অনেক কিছু আছে। এদিকে রাতের দিকে এলে নাকি তারাই টেনে নিয়ে যায়। অনেকেই মরেছে, সবার খোঁজ পাওয়া যায়নি।
এই 2-1টা মৃতদেহ থাকে যাদের খোঁজ পাওয়া যায়। আচ্ছা, আপনারা খোঁজটা পেলেন কি করে? জঙ্গলমহলের ভেতর থেকে যে পায়ে হাঁটার রাস্তা ধরে আপনারা এসেছেন, ওই একটাই রাস্তা, কিন্তু 3 দিক থেকে ওই আপনাদের কটেজের দিকে যাচ্ছে। একটা মন্দিরের দিক থেকে, একটা বাইরের বাজারের দিক থেকে, আর একটা চলে যাচ্ছে জঙ্গলের ওপাশের দিক থেকে। ওদিকটা আবার আদিবাসী গ্রাম। আদিবাসী লোকেরা মাঝে মাঝে ওই পথ ধরে মন্দিরের এখান থেকে বাইরে বাজারের দিকে যায়। আজ সকালেও একজন এসেছিল, সে প্রতিদিনই যায়। ওই বাজারের কাছে এক দোকানে সে কাজ করে। সে ব্যাপারটা দেখতে পেয়ে প্রথমেই গিয়ে সেখানে খবর দেয়, তারপর সেখান থেকে পুলিশ, আর তারপর তার জন্যই ওই ছেলে দুটো এখানে আমাদেরকে খবর দিতে পেরেছিল যে জঙ্গলে কেউ মারা গেছে, অথচ তারা নিজের চোখে দেখেনি। আচ্ছা অফিসার, 3 মাসের মধ্যে আর কেউ মারা যায়নি? মারা গেলেও আমরা জানি না। জঙ্গলে তো মাঝে মাঝেই অনেকেই নানা দিক থেকে ঢুকে পড়ে নানা কারণে। তাছাড়া ওইদিকের যে গ্রামগুলো, সেগুলো একেবারেই ছোট জঙ্গলের জায়গা। সেখান থেকে লোকজন এসে এখানে মারা গেলেও জানা যাবে না। তাছাড়া গুপ্তধনের ব্যাপারটাও বেশ অনেকেই জানে। অফিসারের মুখে গুপ্তধনের কথা শুনে কেমন যেন কৌতূহল হলো। বললাম, গুপ্তধন আছে এখানে? আছে কিনা জানি না, তবে অনেকেই বলে। এদিকের ওই ভাঙা ধ্বংসস্তূপ, মন্দির, এসব নিয়ে অনেক গল্প ছড়িয়ে আছে চারিদিকে। কিন্তু আপনারা এখানে শুধু ঘুরতে এসছেন? পুলিশ অফিসারের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। মৃতদেহটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা এবার তাকেই করতে হবে। 3 মাস আগে নিখিলবাবু এখানে আসবার সময়ও একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। এখন সেটা আবার ঘটেছে। গোটা ব্যাপারে কোনো সমাধান করা যায়নি, তবে পুলিশ অফিসার এবং বাকিরাও জানে এই মন্দিরের আশেপাশে মাঝে মধ্যে অনেককেই দেখা যায়। তারা কারা এবং কোথা থেকে আসে সেই ব্যাপারে কিন্তু কেউই জানে না। ফেরার পথে নিখিলবাবু বললেন, ব্যাপারটা খুবই খারাপ লাগছে, বুঝলেন ব্যোমকেশবাবু? লোকটা যেই হোক না কেন, এমনভাবে মারা যাওয়া। সব থেকে আশ্চর্যের ব্যাপারটা হলো তার মাথাটা কিন্তু পাওয়া যায়নি। পুলিশ নিশ্চয়ই আগের বারের মতোই সবকিছু খুঁজে দেখেছিল, তার মাথাটা কোথাও পাওয়া যায়নি। আচ্ছা, মন্দিরটা কিসের বলুন তো? জানি না, ভিতরে ঢুকে দেখা হয়নি। শুনেছি ভেতরে সাপ খোপ থাকতে পারে, তাই অতটা সাহস করতে পারিনি। এবারে আপনি আছেন, যদি কিছু হয়। অজিত, তুমি বলেছিলে না এখানে এসেই কোনো সমস্যায় যেন জড়িয়ে না যায়? এখানে আসার আগেই তো সমস্যা আগে থেকেই রয়েছে। নিখিলবাবু বোধহয় সেই সমস্যার সমাধানের জন্য আমাদের এখানে টেনে এনেছেন। কি ব্যাপার বলুন তো ব্যোমকেশবাবু? সামনে কেউ একটা ছিল বলে মনে হলো না? তাড়াতাড়ি অজিত, নিখিলবাবু তাড়াতাড়ি। কেউ একজন ছিল যে আমাদের উপরে নিশ্চয়ই নজর রাখছিল। এই জঙ্গলের মধ্যে অন্য কেউ থাকে না, এই কথাটা বড্ড ভুল। কেউ না কেউ তো আশেপাশে আছেই। নিখিলবাবু চুপ করে গেলেন। এখান থেকে ব্যোমকেশকে নিয়ে আমরা গেলাম জঙ্গলবাড়িতে। জঙ্গলবাড়ি নামটা ব্যোমকেশ দিয়েছে। ততক্ষণে রান্নাবান্নার ব্যাপারটা প্রায় গুছিয়ে এসেছে। আমাদের দেখতে পেয়ে বৌঠান বলে উঠল, রান্না হয়ে গেছে। রান্না বান্না কিন্তু লাবণী নিজেই করেছে, আমি তাকে সাহায্য করেছি মাত্র। তোমরা সবাই স্নান টান করে নাও। স্নান করার জন্য ব্যবস্থা কোথায় আছে? পেছনের দিকে একটা কুয়োর ব্যবস্থা আছে, সেখান থেকে জল তুলতে হবে। ওর জল কেমন হবে তা তো জানি না, তাই খাওয়ার জন্য বাইরে জলের ব্যবস্থা হলো। তখনই সব কিছু আগে থেকে ঠিক করে রাখা হয়েছে। ব্যোমকেশ হাতের কাঁটাটা লুকিয়ে রেখেছিল। ঘরে এসে বললাম, ব্যোমকেশ, কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু শুধু আমাদের ওপর কেউ নজরই বা কেন রাখবে? নিখিলবাবু আমাদের ঘরে ছিলেন না। ব্যোমকেশ বলল, নিখিলবাবু বোধহয় ব্যাপারটার গুরুত্ব ভালোভাবে বুঝতে পারেননি অজিত। এই জঙ্গলে আমাদের ওপর কারো নজর রাখার একটাই কারণ হতে পারে, কারণ আমরা আজকে কিন্তু এই মন্দিরের দিকে গিয়েছিলাম। কাল রাত্রে এইখানে একজন লোক মারা গেছে। ব্যাপারটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে ওই যে মন্দিরে যে লোকটার মাথা কাটা মৃতদেহ পাওয়া গেছে, সেই লোকটার সঙ্গে নজর রাখার ব্যাপারটার কোনো সম্পর্ক নেই তো? এমনকি পুলিশও তো সেখানে ছিল, তাদেরকে তো কেউ দেখেনি। জঙ্গলটা কিন্তু অনেক বড় অজিত। যে ছিল
সে সবার উপরেই নজর রেখেছিল। আমি তাকে দেখতে পেয়েছিলাম। তাই লোকটা খালি গায়ে ছিল, আর কোনো কিছু ভালো করে বুঝতে পারিনি। গায়ের রংটা একটু কালো বলেই তো মনে হলো, তবে চেহারাটা ভালো, আর 4-5টা মানুষের মতো নয়। জঙ্গলের মধ্যে যাদেরকে দেখা যায় তাদের ব্যাপারে তো কেউই কোনো কিছু বলতে পারেনি, তাই না? এর মধ্যে বৌঠান এখানে এসে পড়েছিল, তাই এসব কথা আমরা বন্ধ রাখলাম। স্নান করে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে ব্যোমকেশের কথা মতো একটা ঘর, যেটা 3য় ঘর খোলা হয়েছিল। কিন্তু সেখানে একটাই সমস্যা। আমি আর নিখিলবাবু ভাবতেই বললাম তাতে ঠিক হলো আগের মতো বৌঠান এবং নিখিলবাবুর স্ত্রী একই ঘরেই থাকবে। সেদিন সন্ধ্যার সময় ব্যোমকেশের সঙ্গে সমস্ত ব্যাপারে কথা হয়ে গেল। ঠিক হলো আমি আর ব্যোমকেশ মিলে জঙ্গলের ভেতরে যাব। এদিকে নিখিলবাবু জঙ্গলবাড়ির পাশেই থাকবেন পাহারার জন্য। বলা যায় না যে এদিকে যদি আবার কোনো সমস্যা হয়। নিখিলবাবু বললেন, ব্যোমকেশবাবু, আমার সঙ্গে অস্ত্র তো কিছু নেই, যদি বিপদ হয়। ব্যোমকেশের হাতে একটা ছোট্ট রিভলভার দেখে নিখিলবাবু চমকে উঠলেন। ব্যোমকেশ বলল, প্রয়োজন হতে পারে ভেবে অজিতের জন্য এটা নিয়ে এসেছিলাম। এটা আপনি এখন রাখুন। আমি আর অজিত তো একসঙ্গেই যাচ্ছি। আপনি প্রয়োজন না হলে চালাবেন না। তাছাড়া হাতে রিভলভার থাকলে তাতে অনেকটা কাজ হয়। নিখিলবাবুকে বাড়ির কাছে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। চাঁদের আলোয় জঙ্গলটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। আমাদের লক্ষ্য যে ওই মন্দির এবং ভাঙা ধ্বংসস্তূপ, সেটা আর বলে দিতে হয় না। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সকালে কলা কাটা মৃতদেহটা দেখেছি, আর এখন আমরা জঙ্গলের পথে চলেছি, যেখানে যে কেউই লুকিয়ে থাকতে পারে। অনেকক্ষণ চলার পর মনে হলো যেন কাদের পায়ের শব্দ জঙ্গলের ভেতরে শোনা যাচ্ছে। আমি আর ব্যোমকেশ সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়লাম একপাশে। এখানে ঝোপঝাড় আর গাছপালাগুলো এমনভাবে রয়েছে যে লুকিয়ে পড়বার জন্য যথেষ্ট জায়গা, কিন্তু তার মধ্যে বসে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। এই জঙ্গলে সাপ আছে, তাছাড়া শেয়াল আছে। আগের রাতে শেয়ালের ডাকও শুনেছি। ফিসফিস করে ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, জঙ্গলের মধ্যে কি এমন থাকতে পারে যার জন্য এত কিছু হচ্ছে? গুপ্তধনের ব্যাপারটা কি তাহলে সত্যি? এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না, তবে জঙ্গলে না হলেও ওইখানে তো কিছু না কিছু আছেই। না হলে এত কিছু একটা জায়গাকে ঘিরে হবে কেন? অজিত, প্রথমে আমাদের মনে করে কিছু একটা খুঁজে বার করতে হবে। সেটা না করতে পারলে শুধু শুধু অন্ধকারে হাতড়ে কোনো কিছুই করতে পারবো না। এদিকে পায়ের শব্দটা ক্রমশ বাড়তে লাগলো, যেন আমাদের এদিকেই পায়ের শব্দটা এগিয়ে আসছে। জঙ্গলের মধ্যে ভালো করে লুকিয়ে থাকতে থাকতেই চাঁদের আলোয় দেখতে পেলাম যে কতকগুলো কালো কালো ছায়ামূর্তি আমাদের সামনে ওই পায়ে পথ চলার পথটাকে আড়াআড়ি ভেঙে সামনের জঙ্গলের দিক থেকে অন্যদিকে ঢুকে গেল। মনে হলো সংখ্যায় তারা 3-4 জন হবে। তারা একটু ভেতরের দিকে চলে যেতেই ব্যোমকেশ উঠে পড়ে বলল, চলো অজিত, একবার দেখে আসি। কিন্তু ওদের পেছনে যাওয়ার মতো ইচ্ছে তখন আমার ছিল না। তার একটা কারণ ছিল, কারণ তাদেরকে দেখতে সাধারণ যে কোনো মানুষের থেকে বেশ খানিকটা লম্বা বলে মনে হচ্ছিল। অত লম্বা মানুষ হতে পারে না। আমি খপ করে ব্যোমকেশের জামার কাছটা খামচে ধরে বললাম, কি করছো ব্যোমকেশ? তুমি বুঝতে পারছো না ওগুলো আদৌ মানুষ তো? মানুষ হোক কিংবা অন্য যাই হোক না কেন, দুটো খুন ওরা করেছে। না জানি এর আগে পরে আরো কতবার এমন কিছু হয়েছে। ওরা যেই হোক না কেন, ওদের এত সহজে ছাড়া যাবে না। কথাটা বলার সঙ্গে সঙ্গে ব্যোমকেশ মাটির পথের ওপর দিয়ে সামনের দিকে ঢুকে গেল। আমি বাধ্য হয়ে তার পেছনে এগোতে লাগলাম। একটা মাত্রই ভরসা যে ব্যোমকেশের হাতে রিভলভার রয়েছে। ভূত প্রেতে আমি বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করি না, কিন্তু ব্যোমকেশ যে এ ব্যাপারে সম্পূর্ণ অবিশ্বাসী তা বেশ ভালো করেই জানি। বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। একেই তো অচেনা অজানা জঙ্গল, আর তার উপর দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসতে লাগলো। জঙ্গল পথে কতটা চলেছিলাম সেটা মনে নেই। সামনের দিকে শব্দটা যখন থেমে যায়, আমরাও চুপ করে দাঁড়িয়ে পড়ি। এত শব্দ শোনার পরও সামনে থাকা লোকগুলো বুঝতে পারে না যে আমরা তাদের পিছু নিয়ে চলেছি। দূরত্ব অনেকটাই, কিন্তু মাঝে মধ্যে থামতে হচ্ছে। বেশ বুঝতে পারছি যে ওই মন্দিরের দিকে কিন্তু আমরা চলছি না, চলছি সম্পূর্ণ উল্টো দিকে। পুলিশ অফিসার যে বলেছিলেন এই জঙ্গলের ভেতরে ওই জঙ্গলবাড়ির কাছে 3টে পায়ে চলা পথ 3 দিকে গিয়েছে,
আর 3টে পথে একসঙ্গে যুক্ত ওই 3টে পথের উল্টো দিকে অর্থাৎ আদিবাসীদের গ্রামটা রয়েছে, ওই দিকটাই চলেছে ওরা। আরও খানিকটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাদের যেন কথা শুনতে পেলাম। এবার জঙ্গলের মধ্যে কোথাও যেন একটা আলো জ্বলে উঠল। একটা নয়, 2টো মশালের আলো। জঙ্গলের মধ্যে নিজেদের শরীরটাকে যত সম্ভব লুকিয়ে সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম জঙ্গলের দিকটায় গাছ কাটা রয়েছে বোধহয়, খানিকটা গোল মতো জায়গা, আর সেখানেই দাঁড়িয়ে রয়েছে 4টি লোক। না না, কোনো ভুল হবে না। আজকে সকালে ওই জঙ্গল বাড়ি থেকে লোকগুলো মন্দিরের দিকে গিয়েছিল, তবে ভেতরে ঢোকেনি। কিছু বুঝতে পেরেছে বলে তো মনে হয় না। আমাকে খুব সাবধান থাকতে হবে। এমনিতেই পুলিশ কিন্তু আগের বারের পর থেকে ঘোরাঘুরি করছে। আমার মনে হয় বাকি শরীরটা বাইরে রাখাটা ঠিক হচ্ছে না। হঠাৎ মাঝে মাঝে করতে হবে, না হলে লোকগুলো যদি এদিকে আসে, অমন না করলে বাইরের দিকের লোকেরা জঙ্গলের ভেতরে মন্দিরের দিকে আসতে পারে। তাহলে তো আমাদের কাজ হবে না। ওই গুপ্তধন উদ্ধার করার জন্য আমাদের অনেক বলে দিতে হবে। এখনো অনেক বাকি আছে। সকালে যারা তাড়া করেছিল তাদের চোখে তো ধুলো দেওয়া গেছে। একবার বাড়িটার দিকে গিয়ে দেখে আসাটা দরকার। লোকগুলো ওখানে আছে নাকি? এইরকমই কথা চলতে লাগলো ওদের মধ্যে। বুঝতে পারলাম যে আমাদের ব্যাপারে এবং পুলিশের ব্যাপারেই কথা বলছে। ব্যোমকেশ আস্তে আস্তে বলল, দেখেছ অজিত, কত বড় পরিকল্পনা। কতদিন ধরে এসব করে আসছে লোকগুলো, সেটা তো বুঝতেই পারছি না। সবগুলোকে একেবারে হাতে নাতে ধরা দরকার, কিন্তু কি করা যায় বলো তো? আমার মনে হয় লোকগুলো জঙ্গল বাড়ির দিকে যাবে। বৌঠান এবং লাবণীকে সেখানে রক্ষা করবার জন্য নিখিলবাবু আছেন, কিন্তু তিনি কি একা কিছু করতে পারবেন? তবে আশ্চর্যের ব্যাপার, লোকগুলো এত লম্বা হলো কি করে? সেটা ভাবার এখন সঠিক সময় নয়, সেটা আমি বুঝতে পেরেছি। ভালো করে দেখলে তুমিও বুঝতে পারবে। ওদের পরনে কালো রঙের কাপড়, আর ওই কাপড়গুলোর মধ্যে দেখেছ? এতক্ষণে ব্যাপারটা খেয়াল করিনি। কালো রঙের লম্বা কাপড় দিয়ে তাদের গোটা শরীরটাই ঢাকা, এমনকি মুখগুলোও পর্যন্ত। কথা বলার সময় মুখের কাছে কাপড়গুলো খুলে ওরা কথা বলছিল, তাই শরীরের কোনো অংশই ভালোভাবে দেখা যাচ্ছে না। লোকগুলো জঙ্গলের মধ্যে একপাশে ঢুকে পড়ল। ব্যোমকেশ বলল, আজকে ওদের পিছু নিয়ে কোনো লাভ হবে বলে তো মনে হচ্ছে না, চলো। আমি এবং ব্যোমকেশ উঠতে যাব, ঠিক এমন সময় পেছনের দিক থেকে জঙ্গলের ভেতর দিকে প্রচণ্ড এক ধাক্কা। দুজনে জঙ্গলের মধ্যে দিয়ে ছিটকে পড়লাম সামনের ফাঁকা জায়গাটাতে। আর ঠিক এই মুহূর্তে ওপাশে ভেতরে ঢুকে যাওয়া লোকগুলো কখন যেন আবার লাফিয়ে এসে পড়েছে আমাদের সামনে। দেখতে পেলাম পেছনের দিক থেকে যে লোকটা আমাদের পেছনে দাঁড়িয়েছিল তার প্রচণ্ড ধাক্কাতেই আমরা ছিটকে পড়েছি, কিন্তু তার হাত কিংবা পা আমাদের গায়ে লেগেছে বলে তো মনে হলো না। কাঠের মতো কিছু একটা লেগেছে বলেই মনে হলো। সঙ্গে সঙ্গে ব্যোমকেশ কোমরে হাত দিয়েছিল। ওদের মধ্যে একজন বলল, কোমরে হাত দিয়ে কোনো লাভ হবে না বাবু। একটু এদিক ওদিক করলে আমাদের এই ছুরির আঘাতেই কিন্তু আপনাদের প্রাণটা চলে যাবে। এতদিন ধরে তাহলে তোমরা এখানে এইসব কাজ করে চলেছ, কিন্তু কেন শুধু শুধু এই মানুষগুলোকে মারছ? আমরা আমাদের দেবতাকে রক্ষা করে আসছি। আমাদের দেবতা ওই মন্দিরের মধ্যে এখনো আছে। বাইরের কোনো লোক সেখানে যাক আর ওই মন্দিরের মধ্যে ঢুকুক, তা আমরা চাই না। তাই একবার যে ওই মন্দিরে ঢোকে তাকে আমরা এত সহজে ছাড়ি না। সে যেখানেই যাক সেখান থেকে খুঁজে বের করে এনে তাকে। তোমাদের দেবতা মানে? লোকগুলো ততক্ষণে আমাদের কাছে এসে পড়েছে। মশালের আলোগুলো আবার ধকধক করে জ্বলে উঠেছে। তাদের সকলেরই কাপড়ের তলা থেকে হাত বেরিয়ে এসেছে, লম্বা লম্বা ফলার ছুরি। যে লোকটা আমাদের ধাক্কা দিয়েছিল সেও পিছনে দাঁড়িয়ে রয়েছে ছুরি নিয়ে। ব্যোমকেশ যেন ভয় পাচ্ছে না, কিন্তু আমার ভয় হচ্ছে যে কোনো মুহূর্তেই ছুরি যদি আমাদের গায়ে এসে পড়ে তাহলে। আমাদের দেবতা বাবু, এই মন্দিরের মধ্যে আমাদের দেবতা থাকে। আজ থেকে অনেক বছর আগে ওই মন্দির আমাদের দেবতার ছিল, কিন্তু এই রাজপ্রাসাদ ভেঙে যাওয়ার পর মন্দিরে আর পুজো হতো না। ওই গ্রামে আমাদের লোকেরা জঙ্গলের মধ্যে এসে তার পুজো করত, কিন্তু বাইরের লোকেরা যখন এর খোঁজ পেল তখন ওই মন্দিরে ঢুকে আমাদের দেবতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।
পাথরের দেবতা, ওকে এত সহজে নিয়ে যাওয়া যাবে না। ওকে ভাঙার চেষ্টা করেছিল ওরা, তখন আমরা আটকাই। লোকেদের সঙ্গে আমাদের গ্রামের লোকেদের অনেক যুদ্ধ হয়েছে। তারপরে অনেকেই অনেক দিন আসেনি। মাঝে মাঝে অনেকে আসে কিন্তু কিছু করতে পারে না। দিনের বেলা আমরা আশেপাশে লুকিয়ে পাহারা দিই। যারা এই মন্দিরে ঢোকে, দেবতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে আমরা ফিরতে আর দিই না মোটেই ওখান থেকে। আবার একজন বলল, কিন্তু তোমরা যে গুপ্তধনের কথা বলছিলে, কতজন লোককে এখানে বলেছ সেসব? বলি দিলে আমাদের দেবতা খুশি হয়। যে তাকে তুলতে চায় তার রক্ত পেলে দেবতা আমাদের আশীর্বাদ করে। ওই মন্দিরে তো আমাদের গুপ্তধন। হ্যাঁ, মন্দিরে যতদিন আছে ততদিন সব কিছু ঠিক থাকবে। তোমরা যখন আগেই বুঝতে পেরেছিলে যে আমরা এখানে এসেছি, তখন আমাদের আরও আগে মারলে না কেন? আমাদের ছাড়লে কেন? আপনাদের থেকে ভালো মানুষ বলেই মনে হয়েছে। আপনারা ওই মন্দিরে দুবার গিয়েছিলেন, তবে আপনি একা একবার গিয়েছিলেন, কিন্তু তবু মন্দিরের ভেতরে ঢোকেননি। আমরা মানুষ চিনি বাবু, আপনারা আমাদের এই দেবতার কোনো ক্ষতি করবেন না, এবং সেটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। যদি ক্ষতি করার হতো তাহলে আজ সকালে যখন আমায় তারা করেছিলেন তখনই করতে পারতেন। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল যে আজ সকালেও জঙ্গলে আসার সময় সঙ্গে করে রিভলভারটা এনেছিল। আর তাহলে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে যাওয়ার সময় লোকটাকে রিভলভার তাক করল না কেন? আরও একটা ব্যাপার খটকা লাগলো। পেছনের লোকটা এতক্ষণ মুখের উপর কালো কাপড়টা সরিয়ে দিয়েছে। অদ্ভুত কায়দায় পায়ের দিকে কি একটা করতেই হঠাৎ করে সে নিচে নেমে পড়ল। আর দেখতে পেলাম দুটো কাঠ দিয়ে শক্ত শক্ত পায়ের মতো একটা জিনিস আমাদের সামনে এসে পড়ে রয়েছে। বাকিরাও সেই কাজ করলো। আমাদের ভগবান আমাদের মানুষ চেনার ক্ষমতা দিয়েছে। যদি ভালো মানুষ আমাদের এই মন্দিরে আসে, তাকে আমরা আমাদের কাছে নিয়ে আসি, সবকিছুই বলি, সে আমাদের কথা মেনে চলে যায় এখান থেকে। আপনারাও ভালো মানুষ। আমাদের সঙ্গে যে লোকটা এসেছে সে 3 মাস আগে ওই মন্দিরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু ঢোকেনি। তাকে ভালো মানুষ মনে হয়েছে বলে তাকেও আমরা মারিনি। যাকে আমরা এর আগে মেরেছি সে ওই মন্দিরে ঢোকে পাথর ভাঙার চেষ্টা করছিল বাবু। অদ্ভুত লাগছিল। আমাদের চারপাশের লোকগুলো এখন তাদের কাপড় সরিয়ে ফেলেছে, খালি গা। কোমরের কাছে সেই ছুরিটা গোজা ছিল। একটা সাদা মতো কাপড় জড়িয়ে রাখা হয়েছে কোমরে, আর তার উপরে কালো কালো চেহারা, বেশ শক্তিশালী। গায়ের রং কালো, চাঁদের আলোয় গোটা শরীরটা যেন চকচক করছে। দেখলেই বোঝা যায় যে এরা আদিবাসী সম্প্রদায়ের লোক। তাদের মুখের ভাঙা ভাঙা বাংলা শুনছিলাম। দাঁড়াও, তার মানে তোমরা বলছো তোমরা মন্দিরকে রক্ষা করবার জন্য ওদের মেরেছ? কিন্তু এটা তো অন্যায়। ন্যায় অন্যায় আমরা বুঝি না বাবু। আমাদের দেবতাকে যারা ক্ষতি করতে চাইবে তাদের আমরা ছাড়বো না। কিন্তু আইনের চোখে যে তোমরা অপরাধ করেছ, তোমরা ধরা পড়লে কিন্তু তার শাস্তি হবে। পুলিশ কিন্তু এমনিতেই সন্দেহ করেছে তোমাদের ওই আদিবাসী গ্রামের দিক থেকে কেউ না কেউ এই সমস্ত কাজকর্ম করছে। পুলিশ আমাদের সঙ্গে লাগতে আসবে না বাবু। এগুলো জঙ্গল এলাকা, এখানে পুলিশ ঢুকে কোনো কিছু করতে পারবে না। আমাদের গ্রামে তো আপনি যাননি, আর ওদিকটা দেখেনও নি। এখানে কি জঙ্গল দেখছেন? আমাদের গ্রামের আশেপাশে আরও জঙ্গল আছে। কিন্তু বাবুরা, আমরা এমন কোনো অন্যায় কাজ করি না যাতে কারোর ক্ষতি হয়। শুধু আমাদের দেবতার গায়ে কেউ হাত দিতে গেলে, সে ভালো না হলে তখনই আমরা ওই কাজ করি। বুঝতেই পারছিলাম না যে কি বলবো। ব্যোমকেশ বোধহয় একটু ইতস্তত করছিল। 5 জন লোক উদ্যত খোলা ছুরি তার সামনে বসে, তাদেরকে তো আর কিছু বলা যায় না। ব্যোমকেশ বোধহয় মনে মনে কিছু একটা ভাবছিল। তাদের মধ্যে একজন বলল, আপনারা চাইলেই ফিরে গিয়ে পুলিশকে সব কথা বলতে পারেন, তবে পুলিশ আমাদের ধরতে পারবে না। ওই মন্দিরে যদি কেউ আবার ভেতরে ঢুকে মূর্তি ভাঙতে চায়, তাহলে কিন্তু আমরা আবার এমন কাজ করবই। আপনাদের কোনো ক্ষতি আমরা করব না। জঙ্গলবাড়ির দিকেই আমরা যেতাম আপনাদের দেখতে, কিন্তু আপনাদের সঙ্গে যখন দেখা হয়ে গেল, তাহলে আর ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তবে সাবধান বাবু, এই জঙ্গলে কিন্তু আমরা ছাড়াও অন্য কেউ আছে। এই কথায় আমি অবাক হয়ে গেলাম। ব্যোমকেশ বলল, তোমরা ছাড়া অন্য কেউ আছে মানে? বছরখানেক আগে জেল থেকে পালানো একটা
খুনি এই জঙ্গলে আসে, সে মাঝে মাঝে আমাদের গ্রামে গিয়েও বাস করে। আমাদের সঙ্গে তার সাক্ষাৎ হয় না, আমরা তার দেখা পেলে গ্রামে ঢুকতে দিই না, কিন্তু আগেই তো বললাম গ্রামের আশেপাশে জঙ্গল, সেখানে সে লুকিয়ে থাকে। মাঝে মাঝে বাজারে গিয়ে এখানে ওখানে ঘুরে নিজের খাবার জোগাড় করে। ওর হাত থেকে কিন্তু বহু সাবধান, জঙ্গলের মধ্যে একা কাউকে পেলেও কিন্তু তাকে খুন করবেই। আর একটা কথা বলবো, তার সামনে পড়বেন না মোটেই। লোকটার কথায় আমরা কিন্তু এবার অবাক হয়ে গেলাম। আমাদের সামান্য ক্ষতি না করে লোকগুলো অন্ধকারের মধ্যে কোথাও যেন মিলিয়ে গেল। জঙ্গলের মধ্যে ব্যোমকেশ আর তার রিভলভারটা কোমর থেকে বার করেনি। বললাম, ব্যাপারটা কি হলো বলো তো ব্যোমকেশ? লোকগুলো যে সত্যি কথা বলল তার তো কোনো প্রমাণ আছে। কোনো ক্ষতি করার হলে তারা আমাদের এমন অবস্থায় পেয়েও ক্ষতি না করে চলে যেত না। তাদের উদ্দেশ্য অন্য কিছু নয়। কিন্তু একটা ব্যাপার কিন্তু বারবার মনে হচ্ছে। কি ব্যাপার? না, কিছু না। এখন চলো, আমাদের জঙ্গল বাড়ির দিকে যাওয়া দরকার। হতে পারে জঙ্গল বাড়িতে নিখিলবাবু এবং বাকিরা কোনো বিপদে পড়েছেন। ব্যোমকেশের কথায় আমরা ফিরে এলাম। মন্দিরের দিকে আর যাওয়া হলো না। তার বদলে আমরা ফিরতে লাগলাম জঙ্গল বাড়ির দিকে। মনে মনে কিন্তু অনেক প্রশ্নই ঘুরে বেড়াচ্ছিল। আর সবথেকে বড় কথা, ওই লোকগুলো আর ওই দেবতার কথা। তারা কোন দেবতার কথা বলছিল? মন্দিরের ভেতরে দিনের বেলাতেও যেমন অন্ধকারে দেখেছি, তাতে দেবতা থাকলেও তাকে দেখা সম্ভব নয়। তাছাড়া মন্দিরের অবস্থা ভালো নয়, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ব্যোমকেশ কিন্তু গোটা পথটার কোনো কথা বলল না। শুধু একবার শুনতে পেলাম যে সে নিজে নিজেই বলছে, তার মানে কাল রাত্রে যে আমাদের এখানকার চারপাশে ঘোরাঘুরি করছিল সে নিশ্চয়ই। এদিকে কিন্তু কিছুই হয়নি। নিখিলবাবু বেশ ভালোভাবেই বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছিলেন। আমাদের দেখতে পেয়ে বললেন, শুধু শুধু রাতের ঘুম নষ্ট করলাম, বুঝলেন? চলুন ঘুমিয়ে পড়ি, বড্ড ঘুম পাচ্ছে। এরপর 2 দিন নির্বিঘ্নেই কেটে গেল। এর মাঝে একদিন সকালের দিকে বৌঠান আর ব্যোমকেশ মিলে জঙ্গলের দিক থেকে ঘুরে এলো। নিখিলবাবুর স্ত্রী লাবণী দেবী বেশ হাসি খুশি মানুষ, তবে বড্ড কম কথা বলতে ভালোবাসে। রান্নাবান্নার হাতও তার বেশ ভালো। বলতে লজ্জা নেই, বৌঠানের হাতে রান্নার চেয়েও বেশ ভালো। সে প্রসঙ্গে নিখিলবাবুও বলছিলেন তার স্ত্রী লাবণী দেবী নাকি বাড়িতে রান্নাবান্না নিয়েই সবসময় থাকেন। এর মাঝে পুলিশ অফিসার একদিন আমাদের সঙ্গে দেখা করেছিলেন। আমি আর ব্যোমকেশ বিকেলের দিকে সামনের পথ ধরে বাজারের দিকে হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গিয়েছি। সেই পথের মাঝামাঝি পুলিশ অফিসারের সঙ্গে দেখা হয়েছিল। তিনি বললেন, একটা খবর আছে ব্যোমকেশবাবু। বছরখানেক আগে আমাদেরই কাছের এক জেল থেকে একজন অপরাধী পালিয়েছিল। অনেকেই তাকে জঙ্গলের দিকে দেখেছে, তবে আমরা কখনো তাকে চট করে ধরে উঠতে পারিনি। আপনারা তো ওই দিকেই আছেন, একটু খেয়াল রাখবেন তো যদি ধরা যায়। আর ওই মন্দিরের দিকে আর গিয়েছিলেন নাকি? আসলে মন্দিরের মধ্যে কি আছে বলুন তো? কোনো মূর্তি নাকি অন্য কিছু? আরে একবার নাকি ওই মন্দির নিয়ে ওইখানকার পুলিশ আর আদিবাসী লোকজনদের মধ্যে বেশ বড়সড় একটা ঝামেলা হয়েছিল। তাতে বেশ মার কাট মানে একদম রক্তারক্তি কাণ্ড, বুঝলেন? তারপর থেকে ওই দিকে চট করে পুলিশ পা রাখতে চায় না। এইরকম বড়সড় ঘটনা না ঘটলে পুলিশ একদম পা রাখতে চায় না। বুঝতেই পারছেন, আদিবাসীদের গ্রামটা নেহাত ছোট নয়। তাছাড়া ওরা খুব একটা সুবিধার মানুষও নয়। বুঝতে পারলাম সে আদিবাসী লোকেরা সেদিন যে কথাগুলো বলেছিল সেগুলো কোনো মিথ্যে কথা নয়। ব্যোমকেশ বলল, আচ্ছা, এই যে যারা মারা গেছে তাদের তেমন তো কোনো প্রমাণ খুঁজে বার করা যায়নি। তারা এই এলাকার লোক, মানে আদিবাসীদের ওদিকে কিংবা বাইরের বাজারের নয়? ও আচ্ছা আচ্ছা, মানে মানে তার মানে আপনি এই ভাবেন? মানে আমরা যদি কোনো ক্ষতি হতো তাহলে তো ভালো হতো। দেখছেন ব্যোমকেশবাবু? ব্যাপারটা নিয়ে নিখিলবাবু এবং পুলিশ অফিসার হাসাহাসি করলেও বুঝতে পারছিলাম যে ব্যোমকেশ কিছু একটা যেন ভাবছে। ওই লোকগুলোর কথা বলার সমস্ত কিছুই মিলে যাচ্ছে, যে ওই মন্দিরের ভেতরে কোনো না কোনো দেবতা থাকবার কথা, আদিবাসীদের দেবতা, এবং সেটা পাথরের মূর্তি, এবং তার সঙ্গে তার বেশ মূল্য হতে পারে। আমরা এখানে এসেছি প্রায় 4টে দিন কেটে গেছে। উল্লেখযোগ্যভাবে বলার মতো তেমন কিছুই হয়নি। আজ 5ম দিন, আর 2 দিন এখানে থেকেই আমরা ফিরে যাব। আজ সকালে দোকানে সেই 2 ছেলেটি এসে প্রায় দিন 3 মতো জিনিসপত্র দিয়ে গেছে। কিন্তু ব্যোমকেশকে দেখলাম তাদের সঙ্গে আলাদা করে অনেকক্ষণ কি যেন কথা বলতে লাগলো।
এমনকি পকেট থেকে টাকা বার করে ওদের দুজনের হাতে দিতেই ওরা হেসে সেলাম করে সেখান থেকে চলে গেল। আমি বাইরে আসতে যাব, এমন সময় নিখিলবাবুর স্ত্রী আমার কাছাকাছি এসে একটু দূর থেকেই বললেন, আচ্ছা, কাল রাতে কি আপনারা কেউ রাতের বেলা বাইরে গেছিলেন? মানে ওই বাইরের দিকটায় হাঁটাহাঁটি করছিলেন? কই না তো, কেন বলুন তো? রাতের দিকে আমি একবার উঠেছিলাম, ঘুম আসছিল না বলে। ব্যোমকেশবাবুর স্ত্রীর সঙ্গে গল্প করতে করতে কখন যেন উনি ঘুমিয়ে পড়েছিলেন। তা কি মনে হতে আমি ঘর থেকে একটু বাইরে বেরিয়েছিলাম, এই বারান্দার মতো জায়গাটা পেরিয়ে বাইরের দিকে। কাল তো একটা গুমোট আবহাওয়া ছিল, তাই ভালো একটু যদি হাওয়া পাওয়া যায়, তাই দরজাটা খুলে বাইরে ওই ব্যালকনির কাছটায় দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। জঙ্গলের দিক থেকে শিয়ালের ডাক শুনতে পাচ্ছি, চাঁদের আলোয় কিন্তু ভালো লাগছিল। লাবণী দেবীর মুখে কথাগুলো শুনতে কেমন যেন লাগছিল। তিনি কিছু একটা বলতে চাইছিলেন, আবার বললেন, তখনই দেখতে পেলাম, বুঝলেন অজিতবাবু, বাইরেটায় কি যেন দাঁড়িয়ে আছে, আমাদের বাড়িটার দিকে তাকিয়ে ভালো করে দেখছে। লোকটা মনে হলো ভেতরে ঢোকার চেষ্টা করছিল, আমায় দেখতে পেয়ে বোধহয় তাড়াতাড়ি সরে গেল। কথাটা আপনি কাউকে বলেননি? উনি তো আমায় সবসময় ভীতু বলেই মনে করেন, তাই ওনাকে বলিনি। আপনাদের কিন্তু আমি ঠিকই চিনতে পেরেছি। আপনি হলেন সেই ব্যোমকেশ বক্সির সহকারী, আর আপনার সঙ্গে ওই লোকটা যে ব্যোমকেশ বক্সি তা আমি বুঝতে পেরেছি। আমার স্বামী ওনার ব্যাপারে বলেছিল। কিন্তু আপনি যখন এত কিছু বলছেন, তখন আপনাকে একটা কথা বলি লাবণী দেবী। ব্যোমকেশ বক্সি এবং তার সহকারী অজিত, আপনি ঠিকই বলছেন, তবে এখানে কিছু একটা সমস্যা চলছে, সে ব্যাপারটা আমরা দেখছি। আপনি এই মুহূর্তে দয়া করে বৌঠানকে কোনো কিছু বলবেন না। তাকে বলতে হবে না, সে নিজেই বুঝতে পেরেছে যে আপনারা কিছু একটা করছেন, তার জন্যই তো আপনারা কাল রাতের বেলায় বাইরে ছিলেন। সে কি, এই কথা আপনি জানলেন কি করে? এখন আর কিছু বলছি না, ওনারা সবাই আছে। এদিকে যেটা বললাম সেটা কিন্তু মনে রাখবেন, কেউ একজন বাইরে থেকে এই বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করছিল। মনে মনে অবাক হয়ে গেলাম। জঙ্গলের মধ্যে ওই আদিবাসী দলের সঙ্গে দেখা হয়েছিল প্রায় 3 আগে, কিন্তু কাল তো আমাদের মধ্যে কেউ বাইরে যায়নি। ব্যোমকেশের কথা বলা যায় না, সে কখন যে কি করে। এমনকি প্রথম দিন এখানে এসে সে জঙ্গলের মধ্যে ঢুকেছিল, সে কথা একসময় আমাকে বলেছিল। সেদিন ব্যোমকেশ এ কথাটা বলতেই সে কিন্তু তেমন গুরুত্ব দিল না, বলল, আর 2 দিন আমরা এখানে আছি, এখন এসব নিয়ে না ভাবলেও চলবে। জঙ্গলের মধ্যে যা হচ্ছে তার কোনো কিছুকেই আটকানো সম্ভব নয়। অজিত, এমন অনেক ব্যাপার মাঝে মাঝে ঘটে যেগুলো আমাদের হাতে থাকে না। রহস্য যেটা ছিল সেটা আমরা সমাধান করে ফেলেছি। কিন্তু কাল রাতে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা যে করছিল তার রহস্য তুমি সমাধান করে ফেললে। ওই আদিবাসী লোকেরা যে এখানে আসেনি সে ব্যাপারে আমি একেবারেই নিশ্চিত। তারা আমাদের অত কাছে পেয়েও যখন কোনো ক্ষতি করেনি, তাহলে বাড়িতে এসে নিশ্চয়ই তারা কোনো ক্ষতি করবার চেষ্টা করবে না। তুমি ভুলে যাচ্ছ অজিত, ওরা কিন্তু আরেকজনের কথাও বলেছিল, এমনকি তার কথা আমরা পুলিশ অফিসারের কাছেও শুনেছি। তার মানে তুমি বলতে চাইছো ওই লোকটাই? কিন্তু তাকে ধরা যাবে কি করে? এমনিই তো আর এই 2-3 দিন ঘরের থেকে বাইরে রাত্রেবেলা যাওয়া বন্ধ করিনি অজিত। আজকে তোমায়, আমায় আর নিখিলবাবু 3 জনকেই জেগে থাকতে হবে। তবে আমার মনে হয় সত্য এবং লাবণী দেবী সকলেই সবকিছু জানে এবং সবকিছু বোঝে। তারা গোটা ব্যাপারটা ভালো করে না জানলেও কিছু একটা আন্দাজ করতে পেরেছে। আমি সেটাই ভয় পাচ্ছি, ওরা কোনো গন্ডগোল না করে বসে। গন্ডগোল কোনো কিছুই হলো না। সময় মতো রাতের খাওয়া দাওয়া সেরে আমরা সবাই নিজেদের মতো নিজেদের ঘরে চলে গেলাম। একটু পরে পরিকল্পনা মতো জঙ্গল বাড়ির সমস্ত আলো নিভিয়ে এমন করে দেওয়া হলো যে আমরা সকলেই ঘুমিয়ে পড়েছি। আমি, নিখিলবাবু এবং ব্যোমকেশ বাড়ির বারান্দার কাছটায় অন্ধকারে নিজেদের মতো করেই একটা জায়গা করে নিয়েছি। নিখিলবাবু আস্তে আস্তে বললেন, ব্যাপারটা কিন্তু অন্যরকম লাগছে ব্যোমকেশবাবু। মনে হচ্ছে যেন আমিও আপনাদের মতন গোয়েন্দাগিরি করে চোর ধরতে এসেছি। চোর ধরতেই আমরা এসেছি নিখিলবাবু, তবে সমস্যাটা হলো এখানে আমরা যাকে ধরতে এসেছি সে শুধু চোর নয়, সেটা আপনি আমি সকলেই জানি, কিন্তু ওরা কখন আসবে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা ব্যোমকেশ, আজ যে ওই খুনি এখানে আসবে সেটা তুমি ভাবছো কি করে? তার আসার জন্য একটা মোক্ষম ব্যবস্থা করা আছে অজিত। আজ যদি সে না আসে তাহলে এর মধ্যেই। এরপর অধীর আগ্রহে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার রইল না। আমরা অপেক্ষা করতে লাগলাম।
আর তারপর ধীরে ধীরে নেমে এলো এক কালো রাত। তখন অনেক রাত, কত রাত হয়েছে আমরা জানি না। আমরা অপেক্ষা করছি। এমন সময় বাইরের দিকে কার যেন পায়ের শব্দ শুনে হঠাৎ চমকে উঠলাম। একজন নয়, অনেকজন। হঠাৎ করে মনে হলো দরজার কাছে কারা যেন এসে দাঁড়িয়েছে। ব্যোমকেশ তাড়াতাড়ি এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে বাইরে বেরোতে আমি এবং নিখিলবাবু বাইরে বেরিয়ে দেখি মশার হাতে সেই দিনের 5 জন লোক, লম্বা লম্বা তাদের চেহারা। নিখিলবাবু তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কালো অন্ধকারে ঢেকে রয়েছে ওরা। নিখিলবাবুকে দেখেই তারা মশালটা নিভিয়ে দিয়েছিল। ব্যোমকেশ বলল, নিখিলবাবু কাউকে কিচ্ছু বলবেন না, তোমরা মশাল জ্বালাতে পারো। মশাল জ্বালাবার সময় নেই বাবু। যে লোকটাকে ধরার জন্য আপনি বলেছিলেন ওই লোকটা জঙ্গলে মন্দিরের দিকে গিয়েছে আজকে। মন্দিরের দিকে কি করতে গেছে? তোমরাই তো বলো যে মন্দিরে দেবতা ছাড়া আর অন্য কিছু নেই। তাহলে বাইরে থেকে 2 জন লোক এ জঙ্গলমহলে আবার এসেছে। তারাও মন্দিরে যাবে সে কথা আমি আগেই শুনেছি। রাতে নিশ্চয়ই তারা জঙ্গলের মন্দিরের দিকে যাবে। আসার সঙ্গে সঙ্গে ওরা ওই জঙ্গলের দিকেই গেছে। আর সেই খবরটাই আমরা আপনাকে দিতে এলাম বাবু। আপনি তো বলেছিলেন আর যেন আমরা কাউকে না বলি দিই। তোমরা কিন্তু আমায় মিথ্যে কথা বলেছ, সে কথা আমি আর এখন বলতে চাইছি না। নিখিলবাবু, এখনই চলুন, আমাদের একবার মন্দিরের দিকে যেতে হবে। নিখিলবাবু কি বুঝলেন জানি না। আমরা ওই 5-6 জনের সঙ্গে দ্রুত জঙ্গলের মধ্যে দিয়ে মন্দিরের দিকে করতে লাগলাম। কি যে হবে সেটা বুঝতে পারছিলাম না। জঙ্গলের মধ্যে আবার কারা এসেছে? আর সেই লোকটাকে যদি ওই আদিবাসীরা দেখতে পায়, তাহলে ব্যোমকেশকে বলার জন্য তারা এখানে এলো কেন? সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ব্যোমকেশ যে আমাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছে সেটা বেশ ভালো করেই বুঝতে পারছিলাম। একসময় জঙ্গল পেরিয়ে এসে মন্দিরের কাছাকাছি যখন পৌঁছে গেছি, তখন দেখতে পেলাম এক রক্ত জল করা দৃশ্য। 2 জনের মধ্যে একজন লোক মাটির ওপর পড়ে রয়েছে আর তার মাথায় আঘাত লেগেছে। পিঠে 2টো শক্ত হাত দিয়ে চেপে রয়েছে আরও একজন, আর সে মন্দিরের ঠিক সামনেটাতেই বসে রয়েছে। তার হাত শক্ত কিছু দিয়ে বাঁধা, আর তার সামনেই একটা লোক দাঁড়িয়ে। ওরকম একটা নোংরা জামাকাপড় খুব শক্ত করেই সেটাকে গায়ে পরানো হয়েছে, সেটা বোঝা যায়। অনেকদিন ধরেই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। আর তার হাতে বেশ বড়সড় একটা রামদার মতো অস্ত্র। সেটা সামনে লোকটার গলার দিকে উঁচিয়ে ধরে বলছে, এখনো বলছি তোদের কাছে যা আছে সব দিয়ে দে, তাহলে তোদের প্রাণে ছেড়ে দেবো, মারবো না। লোকগুলো কি বলল তা বোঝা গেল না, তার সময়ও ছিল না। আমরা কিছু করে উঠবার আগেই ব্যোমকেশের হাতে রিভলভারটা সেই খুনির হাত বরাবর গর্জে উঠল, আর তার হাত থেকে রামদাটা ছিটকে গেল এক পাশে। আর সে একটা হাতে নিজের অন্য হাত ধরে চেপে ধরে বলল, কার এত বড় সাহস আমার গায়ে হাত দেয়? ততক্ষণে অন্ধকারের মধ্যে থেকে আমরা সবাই বেরিয়ে এসেছি। 5 জন আদিবাসী লোকও বেরিয়ে এসে ওদের চারপাশ থেকে ঘিরে ফেলল। 2 জনে সেই মাটিতে পড়ে থাকা লোকটাকে তুলে নিয়েছে, আর হাত পা বাঁধা লোকটাকেও মন্দিরের ধ্বংসস্তূপে একপাশে ওদের সরিয়ে দিল। 2 জনের অবস্থাই ভালো নয়। যে লোকটিকে লক্ষ্য করে ব্যোমকেশ গুলি চালিয়েছিল, সে কিন্তু ততক্ষণে নিজের হাতের ব্যথা ভুলে আবার ছুটে এসেছিল রামদাখানা তুলে নেওয়ার জন্য। মুহূর্তের মধ্যেই ব্যোমকেশের তীব্র গতিতে তার দিকে ছুটে যাওয়া এবং তার আগেই ঝাঁপিয়ে পড়ে রামদাটাকে নিজের হাতে তুলে নিয়ে অন্যদিকে গড়িয়ে সেদিকে চলে যাওয়ার দৃশ্যটা আমি আর কখনোই ভুলতে পারবো না। এই ব্যোমকেশকেই বাড়িতে অলসভাবে চেয়ারে বসে একভাবে ঘন্টার পর ঘন্টা বই পড়তে দেখেছি, কিংবা টেবিলে বসে আড়মোড়া ভেঙে বাইরের দিকে চুপ করে বসে থাকতে দেখেছি। কে বলবে যে এইভাবে তীব্র গতিতে সে এমন একটা কাজ করে ফেলতে পারে? এমনকি সেই আদিবাসী লোকগুলোও সেখানে দাঁড়িয়েছিল। তারাও কিছু বুঝে উঠবার আগেই চোখের পলকেই ব্যাপারটা ঘটে গিয়েছিল। লোকটাও এসে গিয়েছিল, তাই ব্যোমকেশের গায়ে ধাক্কা লেগে সে ছিটকে যায়। বলে, আমার গায়ে হাত দেওয়ার ফল কিন্তু একদম ভালো হবে না। আমার নাম... আমি জানি তোমার নাম শশধর দত্ত। তুমি এদিকে লোক নাও। এখানে এসে একটা খুনের কেসে জড়িয়ে পড়েছিলে, আর তারপর এখানে চলে আসো, তাই না? চিন্তা নেই, তোমায় আবার তোমার সঠিক জায়গাতে পৌঁছে দেবো। লোকটা একবার উঠে দাঁড়ালো। হঠাৎ কোমর থেকে একটা ছুরি বার করে সে ব্যোমকেশের দিকে এগিয়ে গেল। ব্যোমকেশ মুহূর্তের মধ্যে সাবধান হয়ে পড়েছিল, নাহলে আরেকটু হলে তার হাতের কাছে ছুরিটা বিঁধে যেত। কিন্তু জামার ওপর দিয়ে চলে গেল সেটা। এতক্ষণ ধরে সেই 5 জন লোক সবকিছুই দেখছিল, কিন্তু এইবার আর তারা সামলাতে পারল না, কারণ লোকটা ছুরি চালিয়ে দিয়েই দ্রুত ছুটে গেল মন্দিরের দিকে। চিৎকার করে বলতে থাকলো, এই মন্দিরের জন্যই তো এত কিছু। মন্দিরের ওই দেবতাকে এবার আমি তুলব, তারপর ওকে বিক্রি করে আমি অনেক... তার কথার শেষ হলো না। খলকল করে হাসতে হাসতে ছুটে গেল সেদিকে। আমরা মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেলাম। সেই 5 জন লোক তাকে লক্ষ্য করে পা এগিয়ে দিল।
তাদের পায়ের তলায় কাঠের মতো কি একটা জিনিস লাগানো ছিল। দ্রুত এগিয়ে গিয়ে ধ্বংসস্তূপ পেরিয়ে মন্দিরে ওঠার আগেই সেই লোকটাকে একটা ধাক্কায় ছিটকে ফেলে দিল ওরা। এই প্রথম বুঝতে পারলাম আমি আর ব্যোমকেশ কিসের ধাক্কা খেয়েছিলাম। ওই লোকগুলোর পায়ের সেই কাঠ দিয়ে তৈরি জুতোর মতো লম্বা জিনিসটার লম্বা লম্বা সেই জুতোর মধ্যেই হচ্ছে ওদের আসল পা। এর ফলে তারা খুব দ্রুত চলতে পারত। ছিটকে গিয়ে সে পড়ল ধ্বংসস্তূপের ওপর এবং তাতেই বিপদ ঘটে গেল। ধ্বংসস্তূপের মাঝে একটি ভাঙা পাথরের ওপর তার মাথাটায় ধাক্কা লাগতে সে দুহাতে চেপে ধরে চিৎকার করে উঠল। নিখিলবাবু বললেন, সর্বনাশ ব্যোমকেশবাবু, লোকটা মারা গেল নাকি? এই লোকটা মারা গেলে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। এমনিতেই পুলিশের ব্যাপার। চিন্তা করবেন না বাবুরা, আপনাদের কোনো চিন্তা নেই। ওকে আমাদের হাতে ছেড়ে দিন। ও আমাদের দেবতাকে ভাঙতে চেয়েছে। আপনাদের চোখের সামনেই আপনারা দেখেছেন। আমরা ওর কিছুই করিনি, শুধুমাত্র ওকে আটকাতে চেয়েছি। ওকে আমরা নিয়ে যাচ্ছি। ওর যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমরা দেখব, আর কাল সকালে পুলিশের হাতে আমরাই তুলে দেব। তোমরা যখন বলছো তাহলে সেটাই হোক। তোমাদের কথাই আমি বিশ্বাস করছি। তোমরা না থাকলে ওকে ধরাটা এতটা সহজ হতো না। কি বলছেন বাবু? আপনি আমাদের কথা দিয়েছেন ওই মন্দিরের থেকে যেন আমাদের দেবতাকে কেউ নিয়ে না যায়, সেই ব্যবস্থা আপনি ফিরে গিয়েই করে দেবেন। আপনার জন্য এইটুকু কাজ আমরা করতে পারি। তার মানে মন্দিরের ভেতরে সত্যি সত্যি ওদের দেবতা আছে ব্যোমকেশবাবু? কিন্তু আমি তো দেখিনি একবারও। কিন্তু ব্যোমকেশ, একটা কথা আমি বুঝতে পারছি না, গোটা ব্যাপারটা আসলে কি হলো। এতদিন ধরে ওরা ওখানে থাকতো, অথচ এই লোকটাকে ওরা ধরল না। তাহলে সব কথাই খুলে বলবো, আগে ফিরে চলো। সত্য এবং নিখিলবাবুর স্ত্রীকেও সমস্ত কথা জানানোটা দরকার। তাছাড়া কালকের দিনটাই তো আমরা এখানে আছি। কালকের দিনটা ভালোভাবে কাটাতে হবে। কাল সকালের দিকে বোধহয় পুলিশের ঝামেলায় একটু জড়াতে হতে পারে। অনেক রাতে আমরা যখন ফিরে এলাম তখন বৌঠান এবং লাবণী দেবীকে ঘুম থেকে তোলা হলো। একেবারে রাত শেষ হতে মাত্র ঘন্টা কয়েক বাকি, 4টে মতো বাজে। তাদের খুব একটা অসুবিধা হলো না। একটা ঘরে এসে আমরা বসলাম। নিখিলবাবু ঘরে পায়চারি করতে করতে বললেন, দাঁড়ান ব্যোমকেশবাবু, তার মানে আপনাকে যখন আমি ফোন করে এখানে আসার কথা বলেছিলাম তখনই আপনি এই গোটা ব্যাপারটা জানতে পারেন, তাই তো? হ্যাঁ নিখিলবাবু, আপনি যখন আমাকে টেলিফোন করে সমস্ত ব্যাপারটা বলেছিলেন তখনই জঙ্গলমহলের ব্যাপারটা আমার মাথায় এসেছিল। তাছাড়া 3 মাস আগে যখন এখানে প্রথম একটা গলা কাটা মৃতদেহ খুঁজে পাওয়া যায় তখনই আমার সন্দেহটা হয়েছিল। তাই আপনি যখন এখানে আসার কথা জানান তখন আমি বেশ খুশি হয়েছিলাম। বাহ, তার মানে আমি যখন তোমায় বলেছিলাম এখানে এসে কোনো সমস্যায় জড়িয়ে পড়ব না, তো তখন তার মানে তুমি আমায় মিথ্যে কথা বলেছিলে। মিথ্যে কথা আমি বলিনি। আমি বলেছিলাম এখানে এসে নতুন করে কোনো সমস্যায় জড়িয়ে পড়ব না। কিন্তু এখানে এসে গোটা ব্যাপারটা এমনভাবে আমাদের সঙ্গে জড়িয়ে গেছে যে সেখানে কোনো কিছু না করলে আমাদেরই সমস্যায় পড়তে হতো। সে কথা নিখিলবাবু এবং পুলিশ অফিসার খুব ভালো করেই জানেন। কিন্তু এই জঙ্গলমহলের জঙ্গলে আর ওই ধ্বংসস্তূপ মন্দিরের কাছে আসলে কি হয়েছিল? এ ব্যাপারে বলতে গেলে প্রথমে একটু ইতিহাসের কথা বলতে হবে। এককালে এদিকে সেন বংশের রাজত্ব ছিল। তখন জঙ্গলের মাঝে তাদের একটা রাজপ্রাসাদ তৈরি হয়েছিল বিপদের সময় এখানে ওই লোকাবার জন্যে। তাই জঙ্গলের মধ্যে রাজপ্রাসাদ তৈরি হয়। না হলে এমন একটা জায়গাতে হঠাৎ করে এমন রাজপ্রাসাদ কেউ তৈরি করতে যাবে কেন? কিন্তু নানান কারণে এখানে আসার প্রয়োজন তাদের পড়েনি। তখনই তাদের এক আত্মীয় লোকজন নিয়ে তারা এখানে থাকত। এরপর ধীরে ধীরে সেন বংশ চলে যায় এবং তারপর ওই প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়। এখানকার মন্দিরে সাধারণত কোনো দেবদেবীর মূর্তি ছিল না। আর বরাবর যে পাথরের মূর্তির কথা ওই আদিবাসী লোকগুলো বলছে, সে মূর্তি আসলে কি সেটা জানো? কি? মন্দিরের মধ্যে যে মূর্তি আছে সেটা আসলে দামি পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আসলে ওখানে যে মূর্তিটা আছে সেটা কোনো মূর্তির অবয়ব না হলেও ওই পাথরটাই আসলে দামি। তাই নানান সময় নানান লোকেরা এখানে ওই মূর্তিটাকে পাথরের মূর্তি করে তোলার চেষ্টা করেছে। আদিবাসীরা ওই পাথরের মূর্তির কথা বা তার দাম কিংবা অন্য কিছু না জেনেই তাকে রক্ষা করে এসেছে। তার একটা অন্য কারণ আছে। ওই দেবতার মূর্তির সঙ্গে তাদের জীবনের গভীর কোনো সম্পর্ক আছে, তাই না? আসলে এখানে যখন সেই সেন বংশের কোনো একজন রাজত্ব করে কিংবা
থাকতে আসে তখন সে ওই আদিবাসী গ্রামের লোকেদের তার প্রহরী হিসেবে নিযুক্ত করে এবং তার ওই দামি পাথরটার দাম এখন থেকে অনেক বেশি হলেও তখন পাথরটা অন্য জায়গা থেকেই এসেছে। আর তাই এই দুই কারণেই আদিবাসী গোষ্ঠীর লোকেরা এই মন্দির এবং তাদের দেবতাদের এত সম্মান করে। তবে বাইরের যে দুটো মৃতদেহ 3 মাস আগে আর সম্প্রতি পাওয়া গেছে তাদের মৃত্যু কিন্তু ওই আদিবাসীদের জন্য হয়নি। তারা যাদের মেরেছে তাদের আর খুঁজে পাওয়াটা সম্ভব নয়, কারণ তাদের মৃতদেহ তারা জঙ্গলের বাইরে এক শ্মশানে পুড়িয়ে দিয়েছে। যারা তাদের মন্দিরে ঢুকে দেবতার মূর্তি চুরি করতে চেয়েছে তাদের সম্পূর্ণরূপে তারা শেষ করে দিত। তারা প্রহরী হওয়ার কাজটা করত। কিন্তু এটা তো অন্যায়। আইনের চোখে তাদেরকেও শাস্তি দেওয়া প্রয়োজন। অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন, কিন্তু একটা গোটা গ্রামের সমস্ত আদিবাসীদের কয়েকজনকে খুনের জন্য শাস্তি দেওয়া এখানকার আইনের পথে সম্ভব না। জঙ্গলে সবসময় আইন চলে না সত্য, অথচ ওরা কিন্তু আমায় এবং অজিতকে জঙ্গলের মধ্যে একা পেয়ে কোনো ক্ষতি করেনি, এমনকি নিখিলবাবুকেও। নিখিলবাবু, আপনিই বলুন। মানে ব্যোমকেশবাবু কি করে জানালো আমি জানি না। ওরা আগের বারে আমাকেও জঙ্গলে দেখেছিল মন্দিরের কাছে, মন্দিরে ঢোকার চেষ্টাও করেছিলাম আমি, কিন্তু ওরা আমার কোনো ক্ষতি করেনি, উল্টে পথ ভুলে যাওয়ায় ওরা নিজেরাই আমায় সাহায্য করেছিল। কিন্তু ওরা যে লোকটাকে মারবে না তার প্রমাণ কোথায়? সত্যি সত্যি পুলিশের কাছে তুলে দেবে? এরপর এখানকার ব্যাপারটা বলি। এখানে আসার পর গোটা ব্যাপারটা ওদের কথাই যখন আমি আর অজিত বুঝতে পারলাম, তখন বুঝতে পারলাম এখানে অন্য একটা সমস্যা রয়েছে। জেল থেকে পালিয়ে যাওয়া সেই খুনিটাকে ধরব কি করে? তাকে ধরার জন্য একটা মাত্রই পথ রয়েছে, আর সেটা হলো তার মোটিভটা খুঁজে বার করা। সে জঙ্গলে থাকে, যখন জঙ্গলে লোকজন আসে তাদেরকে ধরে তাদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নেয়। এর আগে দুটো মৃতদেহের তদন্ত করে পুলিশ এইটাই বুঝতে পেরেছে যে তাদের পোশাক আশাক থেকে শুরু করে সমস্ত কিছুই খুলে নেওয়া হয়। মনে আছে আমরা যখন এখানে গলা কাটা মৃতদেহটা দেখেছিলাম তখন তার দেহ সাদা কাপড়ে ঢাকা ছিল। আদিবাসীরাও পর্যন্ত কিন্তু খালি গায়ে থাকলেও নিচের অংশে কাপড় ব্যবহার করে, কিন্তু এমন একটা মৃতদেহ হয় কি করে? তখনই আমার সন্দেহ হয়েছিল ওই লোকটির গায়ে যে পোশাক চামড়া দেখেছিলে তা 3-4 দিন আগে মারা যাওয়া ওই লোকটির পোশাক। পুলিশ ওর ব্যাপারে তদন্ত করতে গিয়ে জানতে পারে যে সাম্প্রতিক জঙ্গলমহল থেকে বাইরের স্টেশনের কাছে যে লোকটি এসেছিল কয়েকদিন আগে সেই জঙ্গলের মধ্যে এসেছিল। এ কিন্তু জঙ্গলের মধ্যে থেকে মূর্তি তুলতে আসেনি। আদিবাসী লোকগুলো প্রথমেই নিজেদের দোষ সবসময় স্বীকার করে, কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম কাজটা তারা করেনি, না হলে এতদিন ধরে ওরা। কিন্তু সেই দিন যে ওরা নিজেদের মুখেই বলল খুনিকে ধরার আগে ওদের 5 জনের দলের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওদের বলেছিলাম ওকে ধরতে সাহায্য করলে ওদের ওই দেবতার মূর্তি যদি আর কেউ এখানে নিতে না আসে, এমনকি ওই মূর্তিকে এখানে নতুন করে একটা মন্দির প্রতিষ্ঠা করার জন্য এবং সংরক্ষিত করে দেওয়ার জন্য আমি পুলিশের সঙ্গে কথা বলবো। আর দোকানের দুটো ছেলেকে কিছু টাকা দিয়ে ওদের একটু বলেছিলাম যে বাজারে এবং আশেপাশের এলাকায় এই খবরটা ছড়িয়ে দিতে, যে আজ আমরা যে জিনিসপত্র নিয়ে এসেছি এরপরে আমাদের কাছে জিনিসপত্র আসবে না এবং কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব। যাওয়ার সময় আমাদের সঙ্গে যা আছে সবকিছু নিয়ে যাওয়ার জন্য পুলিশের পাহারার ব্যবস্থা হয়েছে। তার মানে আজকে রাতটাই ওর কাছে সময় ছিল এখানে এসে জিনিসপত্র নেওয়ার, কিন্তু সেটাও করলো না কেন? আমি জানতাম একটা কারণেই ওখানে আসবে না, সেটা হলো মন্দিরের দিকে কারোর আসার কথা থাকে। তার জন্যই আমি ওই আদিবাসীদের দলকে কাজে লাগিয়েছিলাম। ওরা সঠিক সময়ে চলে এসে আমাদেরকে খবর দেয়। আমরা একদম সঠিক সময় গিয়ে পৌঁছেছিলাম বলেই ওদের দুজনকে বাঁচাতে পেরেছিলাম, না হলে হয়তো একজনকেও বাঁচাতে পারতাম না। এত কিছু বুঝতে পারার পরেও আপনি কোনো কিছু বলেননি। সত্যি ব্যোমকেশবাবু, আপনি আমার সঙ্গে এসেছিলেন বলে, না হলে এত কিছু তো আমি ভাবতামই না। ঘরের বাইরে রাতের বেলা বেরোতামই না। আমি আর আমার স্ত্রী এখানে এমনি ঘুরে ফিরে তারপরে চলে যেতাম। এখানকার এই জঙ্গলমহলে জঙ্গলের রহস্যের সমাধান আর হতো না যে। ব্যোমকেশ সামান্য হেসে বলল, এখনও বাকি আছে নিখিলবাবু। কাল সকালে পুলিশের সঙ্গে কথা বলতে হবে। কাল সকালে ওরা হয়তো পুলিশের কাছে খুনিকে জমা দিয়ে দেবে। শশধর দত্ত নামটা, তাই না? 1 বছর আগে পালিয়ে গিয়েছিল। এর পরের ঘটনা সামান্য। পরদিন সকালে পুলিশ অফিসার এসেছিল।
ভোরের দিকেই নাকি আদিবাসী লোকেরা শশধর দত্তকে তার কাছে জমা দিয়েছে। তার ব্যবস্থা করেছেন তিনি, এবং কথাবার্তার জন্য আমাদের থানায় নিয়ে যাওয়ার কথা ছিল, তবে সেদিন আর গেলাম না। পরদিন আমরা এমনিই চলে যাব। তাই পরদিন সকালে পুলিশের সাহায্যের জন্য সেখানে বেরিয়ে প্রথমে থানা এবং তারপর সেখানকার কাজকর্ম সেরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। দোকানদারের কাছে এসে নিখিলবাবু সমস্ত টাকা পয়সা মিটিয়ে দিলেন। দোকানদার বলল, সত্যি বাবু, আপনি এবারে যে এমন একটা খেল দেখাবেন সে কথাকে জানতো। ও জঙ্গল নিয়ে আর কোনো ভয় থাকবে না। হ্যাঁ, এবার এই জঙ্গলমহলের জঙ্গল বাড়িতে আরও লোকজন আসবে, বুঝলেন? পুলিশের পাহারার ব্যবস্থা হবে আর জঙ্গলে লোকজন থাকবে। ওই আদিবাসীদের জঙ্গল পাহারার ব্যবস্থা করা হবে। হ্যাঁ, আরো অনেক কিছু হবে। আপনাদের মধ্যে কেউ বোধহয় পুলিশের সঙ্গে কথা বলেছেন, তাই না? আমি হাসলাম। ব্যোমকেশ আর কিছু বলল না। তবে আমি জানি এ সমস্তের জন্য ব্যোমকেশই হয়তো পুলিশ অফিসারকে বলেছিল। তবে জঙ্গলমহলে জঙ্গল বাড়িতে সুরক্ষা থাকলে ভালোই হবে, তাহলে আর কাউকে ভয়ে ভয়ে থাকতে হবে না। এরপর সেখানে আমরা সকলকে বিদায় জানিয়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে, সেই দুটো ঘোড়ার গাড়িতে করে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।